আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ এখনই ভোট চাইছে না, বরং তারা অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করে। দ্রুত নির্বাচন দেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও জানিয়েছেন তিনি। তবে তার এই বক্তব্য কিংবা মন্তব্য বা বক্তব্যকে সহজভাবে নেয়নি বিএনপি। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করতেই রক্ত দিয়েছে, কোনো মহামানবকে প্রতিষ্ঠা করার জন্য নয়, এমন দাবি করে ডক্টর ইউনূসের প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, জনগণ ভোট চাইছে না তা আপনি কিভাবে বুঝলেন? দেশের সব রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও দাবি করছে জনগণ তাদের পক্ষে। জনগণের দোহাই দিয়ে দেশের রাজনৈতিক দলগুলো নানান মন্তব্য করলেও জনগণ আসলে কি চায় তা বোঝার উপায় কি? এমন প্রশ্নকে সামনে রেখেই দর্শক আজ আমাদের আলোচনার বিষয়, জনগণ আসলে কি চায়, অন্তর্বর্তী সরকার না ভোট? আর এই বিষয়ে আলোচনা করার জন্য আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, জি9-এর সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জবানের সম্পাদক রেজাউল করিম রনি এবং সমাজ ও রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি বরাবরের মতো স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয়, জনগণ কি চায়, অন্তর্বর্তীকালীন সরকার না ভোট, সে বিষয়ে আপনার প্রশ্ন থাকলে সম্মানিত আলোচকদের কাছে সেই প্রশ্ন করতে পারেন এবং একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে সেটিও আমরা আপনার সেই ভাবনা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে সায়েদ আবদুল্লাহ, আপনার কাছে আসতে চাই। একেবারে আজকের যে আলোচ্য বিষয় বা শিরোনাম, যে জনগণ আসলে কি চায়, আমরা তো জনগণ কি চায় সেটা বোঝার উপায় কি, বা জনগণের কাঁধে বন্দুক রেখেই সবাই কথা বলছে। এখন জনগণ কি চায়, সেই ভোট না অন্তর্বর্তীকালীন সরকার, সেটি নিয়ে তো আর একটা নতুন বিতর্ক আমরা দেখছি। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আল জাজিরার ইন্টারভিউকে নিয়ে যদি কথা বলেন, ঠিক ওই জায়গা থেকে আমি আরেকটা পার্সপেক্টিভ আলোচনা করে শুরু করতে চাই। জি, আল জাজিরার ইন্টারভিউতে যখন আওয়ামী লীগ প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয়, সে বলেছে এটা আওয়ামী লীগ কি করবে, তাদের পরই ছেড়ে দেওয়ার যে জায়গাটা, এই প্রস্তাবনাটা যে উত্থাপন করলেন, ওই জায়গা থেকে এবার আমি টান দিয়ে কয়েকটা প্রশ্ন উত্থাপন করি। জনগণ কি চায়? আমার কাছে মনে হয় যে একজন সাধারণ নাগরিক কয়েকটা ইস্যু দেখতে চায়। আওয়ামী প্রশ্ন সরকার কিভাবে ডিল করে, আহতদের চিকিৎসা এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসনের জায়গাটা, এবং দিন শেষে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করার পরে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার যে স্ট্রাকচার, সেটা করার জন্য তো সংস্কার দরকার, অবশ্যই সংস্কারটা জরুরি। আর আমার স্ট্যান্ডটা হলো, সংস্কার এবং নির্বাচন দুইটাকে কখনোই আমি ব্যতিক্রম ধর্মী মনে করি না, বরং দুইটা পাশাপাশি চলতে পারে। এইবার আমি আসি, এই সরকারের প্রধানতম যে দুইটা দায়িত্ব ছিল, অত্যন্ত মিজারেবল ভাবে সেই জায়গাতে ফেইল করেছে। 9 মাস তো পার হয়ে গেছে। 9 মাস পার হয়ে যাওয়ার পরে আহতদের চিকিৎসার কথা যদি বলি, তাহলে খুবই হরিবল পিকচার খুঁজে পাওয়া যাবে। অনেক মানুষ ছিল যাদেরকে বিদেশে পাঠানোর কথা ছিল, তাদেরকে ঠিক টাইমে পাঠানো হয় নাই। আব্দুল আল শাফিল নামের একটা ছেলে ছিল যাতে চোখের চিকিৎসার জন্য বারবার করে ঘুরতে হয়েছে, এবং সেই জায়গাতে যেসব জায়গায় দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তাদের অবহেলার প্রশ্নে আহতরা করেছে, কিন্তু সেটার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো জবাব আজ অবধি পাওয়া যায় নাই। এই ব্যর্থতার দায়ভারটা কার? তারপর আমি আসি আওয়ামী প্রশ্ন। বিভিন্ন মানুষের ঘাড়ে বন্দুক রেখে গুলি করার যে প্ল্যান করছে, আওয়ামী লীগকে এই সরকার নিজেই ব্যান করতে চায় না। এটা আজকে না, আমি বলছি এটা 20 নভেম্বর 2024 থেকে, আমি একদম ডেট ক্ষণ ধরে বলছি। তার কারণ হলো, ল মিনিস্ট্রি থেকে একটা ড্রাফট করা হয়েছিল আইসিটি ট্রাইব্যুনালের আইন, সেই জায়গাতে অপরাধের জন্য রাজনৈতিক দলকে নির্দিষ্ট টাইম ফ্রেমের জন্য নিষিদ্ধ করার বিধানটা ছিল। এরপর যখন এটা ক্যাবিনেট মিটিং এ যায়, ক্যাবিনেট মিটিং ওয়াজ হেডেড বাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই মিটিং এ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান বাদ দেওয়া হয়। তার মানে ওই ক্যাবিনেট সদস্য যারা ছিল প্রত্যেকেই একই সাথে ডিসিশনটা নিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অজান্তে হয় নাই। আমার প্রশ্নটা হলো, তার মানে ওই 20 নভেম্বর 2024 সাল, এই দিনই এই গভর্নমেন্ট ডিসাইড করে ফেলে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছে না, এবং ওই জায়গাতে ছাত্রদের প্রতিনিধি 3 জন উপদেষ্টা ছিল। আমার প্রশ্নটা হলো, ওই দিন এই ডিসিশনটা নেওয়ার পরে খেয়াল করে দেখেন তো উপদেষ্টারা কি করেছে, এবং সেই উপদেষ্টাদের একজন বর্তমানে এনসিপিতেও জয়েন করেছে। ওই মুহূর্তে ওই ক্ষণে উনি কি কোনো প্রতিবাদ করেছিলেন? সেটা করলে বাইরে তার রেকর্ড আছে কিনা?
তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি একদম এই কারণে আইনটার কথা ধরে ধরে বলে দিলাম, সরকার যদি নিজেই চাইতো এই ব্যাপারে তো ব্যবস্থা নিতে পারতো। বিচারের প্রক্রিয়াটা দেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জায়গায় যারা সম্মানিত সহ আলোচক বৃন্দ আছেন এবং যারা দেশের মানুষ এই টিভির পর্দায় এই টকশোটা দেখছে, তাদের কাছে যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের পারপেট্রেটরদের বিচার হচ্ছে, একযোগে সবাই বলবে এই বিচার প্রক্রিয়াটা ঠিক মতো হচ্ছে না। বিচার প্রক্রিয়া মানে এই না যে আপনি একটা মামলা করবেন 300 জন 400 জনকে একই মামলার আসামি বানাবেন। নো, আমরা তো শাহবাগের সময়েও আন্দোলনটা দেখেছি, ওই টাইমের মামলাগুলোও দেখেছি। সরকার কি চায়? সরকার কি চায় আমি এখন কনফিউজড। আমি যদি দেখতাম তাদের বিচার প্রক্রিয়াটা ঠিকমতো শুরু করা যাচ্ছে, তাহলে আমি বুঝতে পারতাম তাদের জেনুইন ইন্টেনশন আছে। রাজনৈতিক দলগুলোর দিকে আপনি ব্লেম দিবেন, আমি তো দেখতে চাই সরকারের নিজের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সরকার পালন করেছে। সো সরকার তার নিজের প্রধানতম দুইটা দায়িত্ব, আওয়ামী প্রশ্ন ডিল করার প্রশ্নেও তার গাফিলতি আছে, আহতদের চিকিৎসার ব্যাপারে তার গাফিলতি আছে, আওয়ামী লীগের পারপেট্রেটর যারা ছিল তাদের নিজেদেরও বিচার করার ক্ষেত্রে তাদের গাফিলতি আছে। এই এতগুলা গাফিলতি যখন নিজের থাকে, তাহলে জুলাইয়ের চেতনার কথা যে বলা হয় সেই চেতনা কি সরকার নিজেই সম্মুখ অবহিত, নাকি অবহেলাটা তার দিকেও আছে? সো এই প্রশ্নগুলো পাওয়ার পরে বোধহয় আমাদের বাকি উত্তরটা খোঁজা উচিত। সাইদ আব্দুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম রনিবে আসতে চাই যে সরকার কি চাই, একটা প্রশ্ন ছিল সাইদ আব্দুল্লাহ ভাইয়ের কাছে। তিনি বললেন যে সরকার, তার দৃষ্টিতে সরকার নিজেও কনফিউজড আসলে সরকার কি চায়, এবং বিভিন্ন যে প্রশ্নগুলো যে সরকারের যে মৌলিক যে করণীয় জায়গাগুলো সেই জায়গাতে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া বা বাস্তবতা তিনি লক্ষ্য করছেন। আপনি কি একই রকম দেখেন নাকি ভিন্নতা আছে? না, দেখেন অনেকগুলো আলোচনা চলে আসছে। যাই হোক, সবার আগে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। প্রথম কথা হলো জনগণ, আমরা শুরু করছিলাম জনগণ কি চায়। তারও আগে আপনি আপনার ইন্ট্রোতে বলতেছিলেন যে আল জাজিরার ইন্টারভিউতে ডক্টর ইউনূস বলছে যে অন্তর্বর্তী সরকারকে জনগণ ভালো সমাধান মনে করে। এটা ডক্টর ইউনূস বলে নাই, এটা প্রথম আলোর একটা সংবাদের শিরোনাম। ডক্টর ইউনূস এখানে যা বলছে, যে প্রেক্ষিতে বলছে, আমি পুরো আলোচনাটা শুনছি। হ্যাঁ, এবং যেহেতু আমি দেশে বিদেশে কাজ করি, ইংরেজিও টুকটাক লেখি, আমার ধারণা আমি ইংরেজি খারাপ বুঝলেও এই বক্তব্য বোঝার মতো অক্ষম হয়ে যায়নি। সেখানে যে প্রসঙ্গে আলোচনাটা আসছিল সেটা হলো যে অরাজক অবস্থা দেশে চলতেছিল, সেই অরাজক অবস্থা নিরসন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ ভালো সমাধান হিসেবে বেছে নিয়েছে। কথাটা সেই প্রেক্ষিতে আসছিল। এটা অনন্তকালের জন্য ডক্টর ইউনূস সরকারকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে জনগণ, কথাটা এরকম না। এখন এখানে একটা ঘটনা, নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাইয়া, না নির্বাচন না সংস্কার, মাঝখান দিয়ে ক্ষমতার ডুগডুগি বাজানোর একটা গ্রুপ দাঁড়ায় গেছে। সেইটা আমাদের যে কোনো মূল্যে রুখতে হবে। আমাদের এখানে 5 তারিখের পরে দরকারটা কি? সবচেয়ে বেশি দরকার হলো রাজনীতি। রাজনীতিকে যদি আপনি রাজনীতি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সমাধান করার চেষ্টা করেন, তার ফলাফল হয় আরো ব্রুটাল। সেটা ইতিহাসে আমরা বহুবার দেখছি। যাই হোক, সরাসরি আপনার আলোচনা যদি সরকার তো অরাজনৈতিক, সেই রাজনীতির সরকার অরাজনৈতিক না, সরকার হলো সর্বরাজনৈতিক, সমস্ত রাজনৈতিক দলগুলোর সরকারকে। প্রথম কথা হলো এখানে আপনার আলোচনার প্রশ্নটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হলো জনগণকে, হ্যাঁ, এটা আলোচনা করি একটা, আর পরে সরকারকে। এখন জনগণ একটা বিমূর্ত ধারণা, জনগণ বলে কিছু নাই, জনগণ একটা রেটরিক্স। হাসিনাও বলে জনগণ দেখে নিবে। হ্যাঁ, তো জনগণ একটা কল্পনা, এই কল্পনা ধরে কথা বলে লাভ নেই। আমাদের বাংলাদেশে কোনো জনগণ নেই। এখানে যেটা আছে আমরা কারা? আমরা হইলাম কারা সেটা আমি বলতেছি। আমরা হইলাম দলদাস, যে যেই দল করে গোষ্ঠীতন্ত্র। এখানে রাজনীতির বিকাশ নেই। একই কথা বারবার বলতে ভালো লাগে না, তারপরেও বলি। এখানে একটা ট্রাইবাল পলিটিক্স ডেভেলপ হয়েছে। এখানে আমরা বামপন্থী আরেকটা জায়গা থেকে আলাপটা দিই, সেটা হলো রাজনীতির দুইটা জায়গা থেকে যদি আলোচনা করি। স্ট্রাকচার, একটা বামপন্থীরা বলবে একটা বেসিক স্ট্রাকচার, একটা সুপার স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার মানে আওয়ামী লীগ, আর সুপার স্ট্রাকচারে নানা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু দেখা যায়, এগুলো আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় তৈরি হওয়া, যে কারণে বাংলাদেশে কোনো রাজনীতির বিকাশই হয়নি। তো এই জায়গার থেকে জনগণ হইলো একটা বিমূর্ত ধারণা, এই ব্যবসা সবাই করে। হ্যাঁ, সবাই জনগণের নামেই করে। তো ইন দ্য নেম অফ পিপল সবসময় এন্টি পিপল একটা অবস্থা আমরা দেখি। তো এই জন্য আমরা বলছি একটা নাগরিক ভিত্তিক রাজনীতির বিকাশ দরকার, যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি। সেটা কি? সেটা হইলো দল যার যার, রাষ্ট্র সবার। হ্যাঁ, তো সেখানে জনগণ ভিত্তিক রাজনীতি আমরা বহু দেখছি। জনগণের নামে এই যে কথা দল যার যার, রাষ্ট্র সবার, এই কথা তো রাজনৈতিক দলগুলো বলে। রাজনৈতিক দলগুলো এটা বলে না, রাজনৈতিক দলগুলো ডায়লগ হলো অন্যটা। সেটা হলো যে উৎসব যার যার, ধর্ম সবার, এই ধরনের কথা বলে। তারপরে হইলো যে ধর্ম যার যার, উৎসব সবার, এই ধরনের কথা বলে। এই কথাটা নতুন, যে দল যার যার, রাষ্ট্র সবার। এর আগে কোনো রাজনৈতিক দল এই কথা বলছে বলে আমি শুনি নাই। আপনি শুনছেন কিনা আমি জানি না। রাজনৈতিক দলগুলোর অন্য ডায়লগ আছে, কিন্তু দল যার যার, রাষ্ট্র সবার মানে হইলো আমার দল কোনোদিন ক্ষমতায় না গেলেও রাষ্ট্র আমার প্রতি বেইনসাফি করবে না। আবার আমার দল ক্ষমতায় গেলেও
রাষ্ট্রটা আমার দলের মানে মালিকানার জিনিস না, এই কথাটা মানে হলো এটা। আচ্ছা, তাহলে এটা গেল জনগণ। ফলে আমরা জনগণ ভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে যেটা দেখছি, সবচেয়ে বেশি মাইনাস করা হয়েছে জনগণকে। হ্যাঁ, আমি আপনার উপকারের কথা বললে আপনার ক্ষতি করতে পারি। আমি বলছি এখন জনগণ কি চায় সেটা তো এখন জনগণ বললে একক কোনো সত্তা নাই। বিএনপির জনগণ এক, জামাতের জনগণ আরেক, গণসংহতির জনগণ আরেক, এনসিপির জনগণ আরেক। জনগণ বললে একটা সার্বভৌম অখণ্ড সত্তা কল্পনা করে নেওয়াটাই একটা সমস্যা। হ্যাঁ, এখানে জনগণ নানা অর্থে, নানা চিন্তা, নানা মতাদর্শে বিভাজিত। এই বিভাজিত জনগণ কি চায় এবং জনগণ সবসময় ভালো জিনিস চায় এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের অবস্থান কোথায় জনগণের প্রেক্ষাপটে? আরেকটু বলি, অবস্থানটা হলো দেখেন, এখানে ব্রেক্ট বিখ্যাত নাট্যকার একটা কথা বলছিল যে দেখেন, শুধু একটা সরকার বা ক্ষমতায় স্বৈরতান্ত্রিক হয় না, জনগণও স্বৈরতান্ত্রিক হয়। এবং আপনার স্বৈরতান্ত্রিক ক্ষমতা ভেঙে দিলেই শুধু হবে না, স্বৈরতান্ত্রিক জনতাকেও ভেঙে ফেলতে পারতে হবে। এবং সেটা কথাটা বিপ্লবী শোনা যাচ্ছে অনেক, কিন্তু ভেঙে ফেলতে পারতে হবে মানে আপনার জনগণের মধ্যে ডেমোক্রেটিক প্রসেস শুরু করতে পারতে হবে আপনার। হ্যাঁ, এখন 5 বছর চাই, 10 বছর চাই, অনন্তকাল চাই। হ্যাঁ, উন্নয়ন এবং গণতন্ত্র যেরকম মুখোমুখি ছিল এখনো সেরকম আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারই ভালো। হ্যাঁ, 41 সাল পর্যন্ত একজনরে দেখতে চাইছিল, জনগণ কিন্তু রাখে নাই। তো ফলে এটা একটা গেল, জনগণ আমাদের রিয়েলি জনগণ লাগবে, সেটা কোন অর্থে লাগবে? নাগরিক অর্থে লাগবে। শেষ করি যে জায়গাটা বলে, তাইলে জনগণের ব্যাপারটা নিয়ে একটা ছিনিমিনি খেলা চলতেছে, এটা বন্ধ করতে হবে। আর 2 নাম্বার হলো সরকারকে, এই সরকারের হাতে কোনো ক্ষমতা নাই। সরকার যদি মনে করে ক্ষমতায় আছে, মহা ভুল করবে। সরকার দায়িত্বে আছে, ক্ষমতা হইলো জনগণের হাতে। অভ্যুত্থানের শক্তি, নানা দল, নানা পার্টি, নির্দল, অরাজনৈতিক ছাত্র জনতা, কিশোর, শিশু, তরুণ, নারী, সবার হাতে ক্ষমতা। ফলে সরকার আছে দায়িত্বে, এদের তরফ থেকে সরকার দায়িত্বটা পালন করবে, সেটাই সবাই আশা করে। দায়িত্বটা পালন না করে এরা যদি ক্ষমতা এক্সারসাইজের চেষ্টা করে, তখন সমস্যা তৈরি হবে। জি, রনি ভাই অসংখ্য ধন্যবাদ। ডাক্তার শাকাত হোসেন শান্ত ভাই, আসতে চাই যে রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রেক্ষাপটে জনগণের যে বিভাজনের কথা বললেন জবানের সম্পাদক রেজাউল করিম রনি, এই জনগণ নিয়ে সামনে যে এই গণঅভ্যুত্থানের যে চেতনার প্রেক্ষাপটে যে বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে সবাই, সেটি সম্ভব কিনা? আপনাকে ধন্যবাদ। আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। দেখেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে অনেক কথার মধ্যে এই কথাটা যে প্রেক্ষিতে আসছে যে জনগণ চায়, তারা ভালো করছে, তারা থাকুক। এর আগে কিন্তু তার এই খুলাফায়ে ইউনূসের অন্যতম সদস্য, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, খুবই সজ্জন ভদ্রলোক, উনি একবার বলেই বসছিলেন যে জনগণ তো চায় আমরা 5 বছর থাকি। খুবই সরলভাবে কথা প্রসঙ্গে বলে ফেলছিলেন। কিন্তু কারো কারো এই আকাঙ্ক্ষা আছে কিনা সেটা আমরা জানি না। এর আগে আওয়ামী লীগ যখন বিনা ভোটে ক্ষমতায় থাকতো, একেবারে জনসমর্থনহীন একটা সরকার, শুধু তাদের দলীয় নেতাকর্মী নির্ভর একটি দল হয়ে পড়ল, তখনও শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা বলতো 18 কোটি জনগণ আমাদের পক্ষে আছে। বিএনপি প্রধান রাজনৈতিক দলের একটা, বিএনপি বলতো 18 কোটি জনগণ আমাদের সঙ্গে আছে, তারা চায় না আর এক মুহূর্তে এই সরকার থাকুক। আমি দেখি 18 36 কোটি হয়ে গেছে। যেই সব দলের জামানত বাজেয়াপ্ত হয়, তারাও বলে 18 কোটি জনগণ আমাদের পক্ষে আছে। ফলে বাংলাদেশে যে জনগণ কত 18 কোটি, এটা আমরা খেই হারিয়ে ফেলতাম। এবং এক সময় ওই যে তাদের একটা কথা আছে, পলিটিক্যাল রেটরিক, রাজনৈতিক বক্তব্য, ওই রকম বাজে কথা হিসেবে উড়িয়ে দেওয়ার একটা রেওয়াজ তৈরি হয়েছিল। আমাদের প্রধান উপদেষ্টার এই কথা শুনে আমার মনে হচ্ছে কেন জানি তিনি কিঞ্চিত রাজনীতিবিদ হয়ে উঠেছেন। তার তো একটা রাজনীতিবিদ হওয়ার আকাঙ্ক্ষা ছিলই। 1/11-এর সময় একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, রাজনীতিবিদ হতে চেয়েছিলেন, পারেন নাই বিশেষ কারণে, পরিস্থিতির কারণে। এখন আমরা ভালোবেসে মাথার মুকুট বানিয়ে তাকে এই জায়গায় বসেছি যে আপনাকে ছাড়া হবে না। এখন পরিস্থিতিক্রমে মনে হচ্ছে তিনি একটু রাজনীতিবিদ হয়ে উঠছেন। না হলে ওই রাজনীতিবিদদের যেই পলিটিক্যাল বক্তব্যের মতো একই সুরের বক্তব্য তার মুখ দিয়ে আসবে, এটা তো আমরা আশা করি না। উনি আমাদের অভিভাবক, সবার অভিভাবক। এইখানে বাংলাদেশের যে সংকটটা, মূল সংকটটা হচ্ছে ডেমোক্রেসি। ওই যে রনি ভাই যেটা বললেন যে ক্ষমতার উৎস জনগণ, এইটা পুস্তুকি কথা। বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তারা নিজেরাই বলতে ভালোবাসে, জনগণ যদি আমাদের ক্ষমতায় বসায়, এমন ভাব যে তারা ক্ষমতায় বসে গেল, এবং আসলেই তারা ক্ষমতায় বসে যায়।
এবং তারা সমস্ত ক্ষমতার মালিক বনে যায়। জনগণের হাতে আসলে ক্ষমতাটা থাকে না। এইখানে ডেমোক্রেটিক যেই মানসিকতা সেটাও নাই, সেটার চর্চাও নাই, মানুষের ভোটের অধিকার নাই, মানবাধিকার নাই, সব কিছু হরণ হয়ে এককেন্দ্রিক ক্ষমতায়। সেই অবস্থায় জনগণকে যেখানে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার টুলস হিসেবে ব্যবহার করা হয়, সেখানে জনগণের হাতে ক্ষমতাটা কোথায়? এই জনগণের যে আকাঙ্ক্ষা, 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই দেশে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আছে, সেই পরিবর্তন করবার জন্য যে অ্যাক্টিভ রোল প্লে করার যে মাধ্যম জনগণ যে ব্যবহার করবে, সেই মাধ্যমগুলোই তো বিকশিত হতে দেওয়া হয় নাই। ফলে আপনি জনগণের ওই চেতনা, ওই আকাঙ্ক্ষা, সেই অনুসারে দেশ চলবে, ভবিষ্যৎ চলবে, এই আশাটা অভ্যুত্থানের পরপর যতটা আশা জাগিয়েছিল আমাদের, আমরা আস্তে আস্তে ততটাই আবার সে আগের অন্ধকারের দিকেই ফিরে যাচ্ছি মনে হয়। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার, আসতে চাই যেটি শান্ত ভাই বলছিলেন যে রাজনৈতিক দলগুলো জনগণকে সামনে রেখে যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা ক্ষমতায় গেলে যে ধরনের কাজ করার কথা বলে, বর্তমান সরকার প্রধানও সেই পথে অনেকটা হাঁটছেন বা তার বক্তব্যের সুরের সাথে রাজনীতির একটা সংশ্লেষ আছে। আবার গণঅভ্যুত্থানের পূর্বের যে অবস্থা, এখন যে অবস্থা, এর মধ্যেও জনগণ কতটা সঠিকভাবে সরকারকে সমর্থন করবে সরকারের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে, এই প্রসঙ্গগুলোকে সামনে রেখে যদি আপনি দেখতে চান, কি দেখতে পান? ধন্যবাদ তৈরি আপনাকে, আমার সহ-আলোচকদের ধন্যবাদ, যারা শুনছেন স্বাগত জানাচ্ছি। আমি একটু সংখ্যাতাত্ত্বিক ব্যাখ্যায় যাই, সবাই গুণগত ব্যাখ্যায় গেছে, একটু অন্যভাবে শুরু করি। আমি কয়েকদিন ওই বিভিন্ন পত্রিকার যে জরিপগুলো হয় একটু ফলো করার চেষ্টা করলাম, যে কোন পত্রিকার জরিপে কি বলে। বিএনপি ডিসেম্বরে যে নির্বাচন চাচ্ছে সেখানে কি বলে, দেশ কেমন চাচ্ছে। আবার ইউনূস সাহেবের বক্তব্য নিয়ে গত কয়েকদিন যুগান্তরে বোধহয় দেখলাম, এটা কয়েকটা পত্রিকা আমি জরিপগুলো দেখার চেষ্টা করি যে কি মিন করে, এবং সেখানে দেখা যায় যে আসলে অধিকাংশ জরিপে আসে কিন্তু যে ইউনূস সাহেব ঠিক বলেছেন, দেশ খারাপ চলছে না, পক্ষে পক্ষে দেখা যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেখানে পদ্ধতিগত, যে স্যাম্পলিং সাইজ কত। যদি শান্তভাবে ডাটাটা নেই 18 কোটি, তাহলে সেটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং হয় না। সো এই জরিপগুলো একটা সংখ্যাতাত্ত্বিক উপস্থাপনা মাত্র, বাস্তবতা জরিপ হিসেবে আমরা দেখতে পাই। আবার আরেকটা জিনিস আমি একটু খেয়াল করার চেষ্টা করছি, যখন বিএনপি শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে, তখন আমি বোধহয় যোগ করতেছিলাম বিভিন্ন নিবন্ধিত এবং নিবন্ধন ছাড়া, আমার হিসাবে মনে হয় যে 45টা দল বোধহয় কোনো না কোনো ফর্মে এই বিএনপির যে ডিসেম্বরের নির্বাচনের দাবি সেটার পক্ষে এক ধরনের মতামত দেয়। আর জামাত ইসলামের পজিশনটা সুইং করছে, কারণ লন্ডন থেকে আসার পর একটা বক্তব্য শুনলাম, তাদের সেক্রেটারি একটা বক্তব্য দিল। আর এনসিপি এবং জামাতের ক্ষেত্রে একটা বড় ইস্যু হচ্ছে যে নিবন্ধন এবং প্রতীক, যদি জামাতটা স্থগিত, তাদের নতুন নিতে হবে, তাদের অবস্থানটা একটু ডিফারেন্ট হওয়াই স্বাভাবিক। এবং জামাত মোটামুটি বলছে যে ফেব্রুয়ারিতে হলে ভালো, বাট পরবর্তীতে গেলেও এটা হয়তোবা তারা মন খারাপ করবে না। জামাতের আরেকটা গ্রুপ হচ্ছে যে এই যে ইসলামিক দল, বা এটার একটা ভিউ আমি নেওয়ার চেষ্টা করছিলাম যে তারা কিভাবে দেখছে, কিভাবে জানে। আমি দেখলাম যে প্রায় 10টার মতো দল তারা মনে করে যে নির্বাচনটা ডিসেম্বরের পরে হলেও অসুবিধা নেই। আরেকটা হচ্ছে যদিও 14 দলীয় জোট একটা ছিল আওয়ামী লীগের সাথে, এদের দলগুলো আবার একেবারে কোয়াইট, পার্টিকুলারলি 4টা, ইব্রাহিম সাহেবের একটা, আমাদের বিএনপিতে ছিলেন নারায়ণগঞ্জের, ওনার নামটা ভুলে গেলাম, ওনাদের একটা, তৃণমূল বিএনপি টিপি মিলে, এগুলো আবার কোয়াইট। তো ওই জন্য বলে একটা সংখ্যাতাত্ত্বিক আলোচনা করি। তো যদি পত্রিকাগুলোর স্যাম্পল দেখি তাহলে মনে হয় যে ওদের দেশ চলছে, ডিসেম্বরের পরের নির্বাচন হলে অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আর যদি রাজনৈতিক দলের তথ্যটা দেখি তাহলে মেজরিটি পলিটিক্যাল পার্টি, তাহলে আলোচনাটা খেয়ে হারাবে, তাহলে তারা কিন্তু আবার বলছে যে আমরা নির্বাচনটা আগে চাই। দুইজন আমাদের কয়েকজন আলোচক যে আলোচনা করলেন, আসলে মোটা দাগে আমি যদি রনির ইয়েটা নেই, যে আসলে রাজনীতিবিদরাই তো ডিভাইড করে রাখছে আমাদের ওপিনিয়নগুলো, কারণ রিপ্রেজেন্টেশনটা ভোট ছাড়া তো আপনি দেখতে পারেন না। আসলে ভোটের সিট যখন নির্ধারিত হয় তখন দেখা যায়। আমার প্রশ্নটা কিন্তু প্রশ্নটা এখানে যে এই যে তার মানে হচ্ছে যে অধিকাংশ রাজনীতি দল, আমি বলছি না যে ভোট কি চায়, তার মানে তারা ভোটের পক্ষে।
আর জনগণ যেটা স্যাম্পলিংটা ঠিক না থাকার কারণে ভোট ছাড়া তো আপনি এটা বুঝতে পারবেন না। মানে এখন সঠিক উত্তরটা দেওয়াটা মুশকিল। আবার প্রশ্ন হলো যে এই যে সংস্কার বা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ভিন্ন ভিন্ন মতামত বা আমরা যে বক্তব্যগুলো আমরা লক্ষ্য করছি, সরকার কি এটাকেই জনসমর্থন হিসাবে ভাবছে কিনা? আমার প্রশ্ন হলো না, একটা জিনিস খুব স্ট্রংলি আমি একেবারে অবস্থান একজন শিক্ষক হিসেবে কনফার্ম করি যে উপদেষ্টাদের কাছ থেকে, যদিও প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে একটু গিমিক আছে বা একটু একেবারে স্পষ্ট করে ধরা যায় না বেচারাকে, বাট এই ধরনের বক্তব্য যে 5 বছর আমাদের দেখতে চায় বা আমরা থাকতে চাই, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি এটা বলে শেষ করি এই পর্বে। সেটা হচ্ছে যে আমি মনে করি যে সংস্কার প্রক্রিয়াটাকে আমলাতান্ত্রিক করে ফেলা হচ্ছে, যেটা প্রথম থেকে আলোচনার দিকে নিয়ে যাওয়া হতো, এই ফর্ম করে স্ট্রাকচার করে টিক চিহ্ন দিয়ে এটা আমলাতান্ত্রিক কথার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটার গতি বাড়ানো দরকার। 2 নম্বর হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা, যেটা সাইদ বলল, বিচার প্রক্রিয়াটাও কিন্তু ভালোভাবে চলছে না। আর সর্বশেষ আমি মনে করি যে সংস্কার, বিচার এবং নির্বাচন, সরকার যদি এফিশিয়েন্ট হয়, 3টে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনে আপা আসতেছে এরকমই প্রশ্ন, আসলে বিএনপি কি চায়? নিশ্চয়ই এই প্রশ্নে বহু আলোচনা হয়েছে। এখন এই যে সম্মানিত প্রধান উপদেষ্টার যে বক্তব্য, যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে কিংবা জনগণ খুব তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, আমাদের দেশের গণমাধ্যমে এবং আল জাজিরার যে বক্তব্য শুনে, ইংরেজি শুনে আমরা যতটুকু বুঝি আর কি, তো রনি ভাই বলছিলেন আর কি, তো সেই প্রেক্ষাপটে, এই বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপি কি চায়? আমরা বিএনপির পক্ষ থেকে এটাও শুনেছি যে খুব দ্রুত বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপি আন্দোলনেও যেতে পারে, এরকম কথাও শুনেছি। ওই জায়গা থেকেই বিএনপি আছে নাকি আবার ভিন্ন ভাবনা ভাবছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বিএনপি কি চায়, জনগণ যা চায় বিএনপি তাই চায়। বিএনপি জনগণের একটা দল। বিএনপি চায় যে নির্বাচন, এখানে কোনো রকম কোনো ফাঁক ফোকর নাই। বিএনপি যা চায় সরল বিশ্বাসে সেটাই বলে, যেটা তার চাওয়ার। বিএনপি প্রথম যখন দেখা করতে গেলেন এই অন্তর্বর্তীকালীন সরকারে, প্রথম বলছিলেন যৌক্তিক সময়, ফার্স্ট ডেতে। সেকেন্ড ডেতে বলছিলেন যে রোড ম্যাপ। থার্ড ডেতে বলছিলেন নির্বাচনের তারিখ। যখন তারা কেউ কোনো আনসারই দিচ্ছিলেন না, তখন স্টেপ বাই স্টেপ বিএনপি চেষ্টা করছিলেন তাদেরকে ঘুম ভাঙানোর জন্য। এবং যখন ঘুম ভাঙাতে ব্যর্থ হলেন, তখন কিন্তু তাদের সরাসরি সরকারের ঘুম ভাঙাতে ব্যর্থ হয়েছিলেন, বাট সরকারের যে হ্যান্ডসগুলো, তারা কিন্তু তখন থেকেই কথা বলছিল। কেউ কেউ বলছিল যে কিসের নির্বাচন, এখন কিসের নির্বাচন, আগে সংস্কার। কেউ কেউ বলছে আগে ফাঁসি, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। তো এই আবার কেউ বলছিলেন, খুব মানে প্রধান উপদেষ্টাই অন্যদিকে নেওয়ার জন্য বলছিলেন যে দল নিষিদ্ধ, তারপর আবার ওখান থেকে ফেরত আসছেন। এগুলো কিন্তু সবকিছু মানে উপযাচক হয়ে উত্তর দেওয়া, যেটা প্রশ্ন না করা হয়েছে, বাট প্রশ্ন করার জায়গায় কিন্তু তারা থেমে থেকেছে। এই যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সবশেষে যে বললেন তারা, সেটা কিসের ভিত্তিতে বললেন? তারা কি বলেছে জাতীয় নির্বাচন হবে না স্থানীয় সরকার নির্বাচন হবে না কি নির্বাচন হবে? এই জায়গাটা কিন্তু উজ্জ্বল রেখেছে। এই জায়গায় কিন্তু কিছুই বলে নাই। যদি এখন যেভাবে আল জাজিরায় বা অন্যখানে গিয়ে বলা হয়েছে এরকম যে জনগণ তো আমাকে চায়, তো জনগণ যদি চায়, তো জনগণ কিভাবে জরিপে চায়? বলা হয় নাই আল জাজিরার বক্তব্যে একবারও কোথাও এই ধরনের কথা নাই। আমি বলি, যদি এটা সে না বলে, তাহলে তার যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি বলছে? জনগণ 5 বছরের জন্য চায়। আরো যারা আছে তারা কি বলছে? বলছে যে প্রধানমন্ত্রী হিসেবে 5 বছরের জন্য দেখতে চাই। প্রত্যেকেই বলেছে, কি বলেছে না বলেছে ওই জায়গা থেকে তো সরে এসেছে। ওই জায়গার উত্তরটা তো উনি ক্লিয়ারলি দেন নাই। একজন প্রধান ব্যক্তি আজকে এক কথা, কালকে এক কথা, এটা কিন্তু প্রধান ব্যক্তিদের পার্সোনালিটিতে যায়। মনি আপা, এখানেই ছোট প্রশ্নটি রাখি। আপনারা তো জনগণের কথা বলছেন, অবশ্যই বলবেন। রাজনৈতিক দল হিসেবে জনগণের ভিত্তির উপরেই রাজনৈতিক কর্মসূচির আপনারা নির্ধারণ হবে, সেটা বলছেন, ঠিকই আছে গণতান্ত্রিক প্রেক্ষাপটে। কিন্তু জনগণ যে কথা বলছে, সেটি সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আপনারা পৌঁছে দিতে পারছেন কিনা, বিএনপি পৌঁছে দিতে পারছে কিনা? বিএনপি এখন কেউ যদি জেগে ঘুমায়, তাকে কিন্তু জাগানো যায় না। কেউ ঘুমালে তাকে জাগানো যায়। বিএনপি সরাসরিতে এই কথাই বলতে গিয়েছিল নির্বাচনের ডেট চাওয়ার জন্য। তারপরে কি হয়েছে? একই সাথে আইন উপদেষ্টা কি বলছেন? বিএনপির সাথে অত্যন্ত সুফলদায়ক ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি বিএনপির মহাসচিব কি বলেছেন? আমরা অত্যন্ত অসন্তুষ্ট আলোচনায়। একই সাথে দুইটা কথা কিন্তু আসলো। আমি কার কথা ধরবো? আমি যে গিয়েছে যার জন্য, যাদের জন্য, আমি তো তাদের কথাটাই ধরবো। বিএনপি যে কথাটা বলেছে
যে আমরা অত্যন্ত অসন্তুষ্ট, সেই অসন্তুষ্টটা আমরা প্রকাশ করেছি। এখন আপনি যদি বলেন যে জরিপের কথা, জরিপটা কি দিয়ে হয়? আপনারা কিন্তু যে সাবজেক্টের মাস্টারি করেন বা আপনারা অন্তত জানেন জরিপ কিভাবে হয়। আমি যদি আওয়ামী লীগ করি বা আমি যদি বিএনপি করি, আমি এনটি জায়গায় গিয়ে যদি আমি আমার একটা জরিপ জায়গায় যে লাইক বিএনপি বস্তি, লাইক আওয়ামী লীগ বস্তি, সেখানে গিয়ে যদি আমি বিএনপি বস্তিতে আওয়ামী লীগের কথা বলি, তার তো উল্টাই আসবে, এটাই স্বাভাবিক। মানে আপনি বলছেন যে এখানে ফাইন্ডিংসটাকে ম্যানিপুলেট করা যায়। হ্যাঁ, 1000 লোকের যদি আমি আইডিয়া নিয়ে যদি সমস্ত বাংলাদেশের উপর ঢালাওভাবে, এটা থিসিস না, এটা আপনার পিএইচডি ডিগ্রির জন্য থিসিস করবেন না, বই লিখবেন না, এটা মানুষের জীবন মরণ সমস্যা। মানুষ তার ভোট দিবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটার জন্য যার বয়সটা আজকে 40 বছর সে এ পর্যন্ত ভোট দিতে পারে নাই। তো সেই জায়গায় ভোট দেওয়ার জন্য মানুষ যেমন উদ্গ্রীব, ঠিক তেমনি যারা পাশ করতে পারে, যারা পাশ করার মতো অধিকার রাখে, তারাও তেমন উদ্গ্রীব। এবং এই জায়গায় গণতন্ত্রকে সুফল বয়ে আনার জন্য বাংলাদেশের আপামর জনগণ তারাও উদ্গ্রীব যে একটা ভালো ভোট হোক, ভালো গণতন্ত্র ফিরে আসুক। এখন গণতন্ত্র ফিরে আসলে ভোট দিতে গেলে বিএনপি জিতবে, এই চিন্তায় আপনি ঘুম হারাম হয়ে গেল, আপনি ভোটটারই উল্টাই দিলেন, গা বাঁচতে লুম বাঁচতে গা উজাড় করে ফেলেন, এটা তো হবে না। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো শুনবো। সারোয়ার তুষার, আসতে চাই যে মনিয়াপ্পা যেখানে শেষ করলেন এই জায়গাটা থেকে আপনার কাছে আলাপটা শুরু করি। সেটি হচ্ছে যে নির্বাচন হলে বিএনপি জিতবে, এটি কি আপনাদের দল এনসিপি বা সরকারকে নতুন করে কোনো ভাবনার মধ্যে ফেললো কিনা রাজনৈতিক প্রেক্ষাপটে? আপনাকে ধন্যবাদ। নির্বাচন হলে বিএনপি জিতবে, মনিয়াপ্পা যেখানে শেষ করলেন, জি জিততে পারে, যদি জনগণ ভোট দেয় তো জিততে পারে, এটা নিয়ে আমাদের উদ্বেগ থাকবে কেন? নির্বাচন হলে যদি বিএনপি জিতবেই, এটা যদি মানে একেবারে ফয়সালা হয়েই থাকে, তাহলে তো বিএনপিরও নির্বাচন নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু থাকা উচিত না, তাই না? মানে আপনি যদি জানেনই আপনি জিতবেন, তাহলে যে সমস্ত অন্যান্য সংস্কারের যে কথাগুলো এসছে এগুলোতে কোঅপারেট করলেই হবে, মানে কোঅপারেট না করার তো আমি কোনো কারণ দেখি না। কিন্তু আমাদের উদ্বেগ থাকবে কেন? আমরা নতুন দল, ধরুন ডিসেম্বরে ইলেকশন হলে এমন না যে আমরা খুব বেকায়দায় থাকবো, আর মার্চে ইলেকশন হলে আমাদের মহা কোনো সুবিধা হয়ে যাবে, মাঝখানে 2 মাস, ঠিক আছে? ইভেন জুন পর্যন্ত যে টাইমলাইন দেখা যাচ্ছে, মানে ডিসেম্বর টু জুন, এই 6 মাসের মধ্যে ধরেন, আমি একেবারে সর্বোচ্চটাই ধরে নিলাম, যদিও জুনে ইলেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বর্ষাকাল ইত্যাদি অন্যান্য কারণ। এখন যদি জুনেও হয়, ডিসেম্বরে না হলে আমাদের খুব অসুবিধা, এবং জুনে হলে আমাদের মহা সুবিধা হয়ে যাবে, মাঝখানে মাত্র 6 মাস। ব্যাপারটা এরকম না, মানে কখন ইলেকশন হওয়া দরকার, কিসের পর ইলেকশন হওয়া দরকার, এটা হচ্ছে একটা ন্যাশনাল ডিবেট। এটাকে যখন এনসিপির সাথে জড়িয়ে ফেলা হয়, এখন তো আজকাল অনেকে সংস্কারের আলোচনাটাও এনসিপির সাথে জড়িয়ে ফেলছে, মানে সংস্কার হলে এনসিপির লাভ হবে, ব্যাপারটা এরকম নয়। সংস্কার একটা পারসেপশন আছে, সেটাকে তো নিশ্চয়ই আপনারা মানে এড়িয়ে যেতে পারেন না। পারসেপশনটা তো ভুল। সংস্কার করলে মানে সংস্কার মানে করলে তো বিএনপিরও লাভ, বিএনপিকেও এই সংস্কারে রাজি হতে হবে, যেটা কথা সাইদ আব্দুল্লাহ বলছিলেন। কিছু ফান্ডামেন্টাল সংস্কার আছে যেটার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকেই একমত হতে হবে, কারণ হচ্ছে না হলে এটাতে বিপদে সবচেয়ে বেশি ওই রাজনৈতিক দলগুলোই পড়বে। কারণ এখানে যেভাবে ক্ষমতায় রাজনৈতিক দলগুলো যায়, নির্বাচনের মধ্য দিয়েই যায়, তারপর যেভাবে তারা ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখতে চায়, এবং তার বিরুদ্ধে যে গণরোষ, আমি একটা দল করি এটা সত্য, কিন্তু আমি কোনোদিনই চাইবো না বাংলাদেশের স্বার্থে, আমি একদম আই এম স্পিকিং মাই মাইন্ড, আমি কোনোদিনই চাইবো না বাংলাদেশের স্বার্থে যে বিএনপি এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়ুক। মানে একটা ইলেকশনের মধ্যে দিয়ে ক্ষমতায় গেল, তারপরে ধরা যাক যে ধরনের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট থাকলে পরে গিয়ে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, এবং তার বিরুদ্ধে যে জনগণের রোষ, আজ হোক কাল হোক, প্রত্যেকটা কি ধরনের সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে বাংলাদেশে, এটা কিন্তু আপনি সিলিংটা ইতিমধ্যে জানেন। সামরিক সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে। সংশয়টা হলো যে নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করতে সরকারের অসুবিধা বা চ্যালেঞ্জটা কোথায়? নির্বাচনের রোডম্যাপ তো অলরেডি ঘোষণা করা হয়েছে, শুধু আপনি বলতে পারেন যে ডেট ঘোষণা করা হয় না। 8 মাস আগে কিভাবে ডেট ঘোষণা করবে? ধরেন ডিসেম্বর যদি ইলেকশন হয়, কিভাবে ঘোষণা করবে 8 মাস আগে? তফসিলের আগে তো ডেট আসবে না। প্রশ্নটা হচ্ছে যে জুলাই, আমরা আরো স্পষ্টভাবে জানতে চাই যে সংস্কারের রোডম্যাপটা কি, জুলাই চার্টারটা কবে হবে? সেই জুলাই চার্টারের মধ্যে আপনি প্রথমে 6টা কমিশনকে আলাদা আলাদা কাজ করতে দিলেন, সেখান থেকে এক একটা স্প্রেডশিট আসলো, সেই স্প্রেডশিটেরও আবার খুবই ন্যূনতম সব বিষয়ে দলগুলো একমত হবে, তার ভিত্তিতে হবে জুলাই চার্টার। এটা তো একটা 4-5 পাতার একটা মানে হয়ে যাবে শেষ পর্যন্ত। তাহলে এই যে বাদ বাকি যে সংস্কার যেগুলো জরুরি কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না, সেটাকে আপনি কিভাবে ফয়সালা করবেন? এটা কি গুরুত্বপূর্ণ ইস্যু না? ধরুন একটা প্রধানমন্ত্রীর মেয়াদ বা প্রধানমন্ত্রী ক্ষমতা, কিংবা প্রধানমন্ত্রী কি ইনস্টিটিউশনাল পদগুলোতে নিয়োগ দিতে পারবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নে যদি রাজনৈতিক দলগুলো একমত না হয়, তাহলে কি এটা আমরা করব না? আমরা আবারও ওই যে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়, প্রশ্নটা এরকম দাঁড়াচ্ছে কিনা, যতক্ষণ পর্যন্ত একমত না হবে ততক্ষণ পর্যন্ত আলোচনা চলবে না, ততক্ষণ পর্যন্ত আলোচনা করার সুযোগ নেই। আপনি এই যে জনসমর্থনের কথা আসছে না, ফেসবুকে আমরা টুকটাক মানে স্বতঃস্ফূর্ত কিছু মতামত দেখি, তারপর হচ্ছে আপনার ইউটিউবে কিছু মতামত দেখি, তার ভিত্তিতে তো বলা যাবে না যে জনগণ এই সরকারকে চাচ্ছে কিংবা চাচ্ছে না। এটা পদ্ধতি না।
ঠিক আছে, যদি ধরেন আজকে একটা সোশ্যাল মিডিয়া একদম ওয়েভ উঠে যে ইউনূস সরকারকে 5 বছর দেখতে চাই, এটা যদি লক্ষ লক্ষ মানুষও যদি এই হ্যাশট্যাগ দেয়, তবুও তো এটা পদ্ধতি না। প্রত্যেকটা দেশে সমস্ত এই জিনিসগুলো ঠিক করার, কিংবা ধরুন স্টেপ ডাউন ইউনূস, এটারও যদি লক্ষ লক্ষ এখন একটা ওয়েভ ওঠে সোশ্যাল মিডিয়ায়, এগুলো তো আমরা আমলে নেব না। মানে একটা অন আ সিরিয়াস নোট এটা নিয়ে আলোচনা হবে, কিছু টকশোতে আমরা কথাবার্তা বলবো, কিন্তু এটার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত আমরা যেতে পারবো না। কিসের ভিত্তিতে সিদ্ধান্ত যাওয়া যায় তার স্বীকৃত অনেকগুলো পদ্ধতি আছে। আপনার যদি এখনই মনে হয় যে এই সরকারের জনসমর্থন আছে কিনা, আওয়ামী লীগ প্রশ্নে এই সরকারের অবস্থান কি, কিংবা জনগণ কি চায়, সংস্কারের যেগুলো ব্যাপারে রাজনৈতিক দল একমত হচ্ছে না সেগুলোর ব্যাপারে জনগণের পজিশন কি, এগুলো যদি আপনি সিরিয়াসলি জানতে চান, আপনাকে গণভোটে যেতে হবে। ঠিক আছে, মানে এটাতে আমাদের এটা তো ফেস করতে হবে। যারা গণতন্ত্রের কথা বলে তাদের গণভোটের প্রসঙ্গে তো বিএনপি না করে দিয়েছে, সেটা তো বিএনপি না করেছে, কিন্তু যদি জনগণ যদি মানে এই প্রশ্নটা, যেমন আওয়ামী লীগ প্রশ্নে এই সরকারের অবস্থান পরিষ্কার না, অস্বচ্ছ, এবং যেটা প্রধান উপদেষ্টা বলেছেন আল জাজিরায়, আমি মনে করি যে এটা ওনার প্রতি সম্মান রেখে বলছি যে এটা কোনো প্রধান উপদেষ্টার কোনো বক্তব্য হতে পারে না, এবং এটার মধ্যে রাজনৈতিক বোঝাপড়ার লেশ মাত্র নাই। উনি যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ কি ঠিক করতে হবে, আওয়ামী লীগ কি করবে, নো, আওয়ামী লীগ ঠিক করবে না, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করবে আওয়ামী লীগের স্ট্যাটাস কি হবে। এবং আওয়ামী লীগের স্ট্যাটাস ঠিক না করে আপনি আগামী ইলেকশনে যেতে পারবেন না, দেশে সিভিল ওয়ার হবে। তার মানে কি আওয়ামী লীগের বিচারের প্রশ্নে সাইদ আব্দুল্লাহ যেটি বলছেন সেই জায়গাতে আপনি একমত? বিচারের প্রশ্নে আমি এটা আপনার এখানেও এসে বলেছি, যতবার কথা বলার সুযোগ আছে আমি বলেছি, বিচারের প্রশ্নে আমাদের এই সরকারের ক্যাপাবিলিটি নিয়ে মারাত্মক প্রশ্ন আছে। এই সরকার বিচার কার্যক্রম চালাতে পারছে না, মানে এই সরকার বলতে আসলে একটা হলো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির প্রশ্ন, একটা হলো চাই কিনা, এটা হলো প্রশ্ন। না, চায়, নিশ্চয়ই চাইবে না কেন, কিন্তু যেভাবে ধরেন ধরে মামলা দিয়ে দেওয়া হচ্ছে 300-400 জনের নামে, এবং আসল বিচারের কোনো নামগন্ধ নাই, মানে এটা তো খুব প্রবলেমেটিক। আমি জানি না যে এটা যারা আইন আরো ভালো বোঝেন তারা বলতে পারবে। জি স্যার, তুষার, আমরা একটা কথা ভাই, জি জি, কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা শেখ হাসিনাকে তুলবো না, এটা আমি এখনো বুঝতে পারছি না। জাতিসংঘের রিপোর্ট আপনার কাছে আছে, এবং এই যে প্রধান প্রসিকিউটরের যিনি উপদেষ্টা, উনিও কিন্তু বলেছেন, আপনি সরকারের কাছ থেকে আরো স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করেন যে বিএনপি যদি ভাবে বা মনে করে যে নির্বাচন হলে তারা আপনার বিএনপি ক্ষমতা আসবে, তাহলে বিএনপি নির্বাচন নিয়ে এত ভাবছে কেন? 1.5 বছর চলে গেছে, প্রায় 1.5 বছর পরে বিএনপি টাইম চেয়েছে, ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বর মানে প্রায় 1.5 বছর। আপনি 2 বছরে টাইম দিতে পারছেন না, অ্যাকুরেট আপনি সময় বলছেন না। তো বিএনপি ক্ষমতায় যেতে পারে বা জনগণ ভোট দিতে পারে এইটুকু ভয়ে আপনি তো ভালোই ক্ষমতায় আছেন, আপনি সামনে পিছনে পুলিশ পাহারায় চলতেছেন, আপনি টাকা পয়সা ভাগ বাটোয়ারা করতেছেন, সচিবালয়ে খালি গাড়ি নিয়ে যায় ভরা গাড়ি ভর্তি টাকার বস্তা নিয়ে আসতেছেন, সেই টাকার বস্তার জন্য আপনাকে দুদকে হাজিরা দিতে হচ্ছে। আবার আপনি কি বলেন 300 কোটি 400 কোটি 500 কোটি টাকা বইয়ের উপরে নিতেছেন, আপনার একটা পিএস এত টাকা কামাই করতেছে। ও এইসবের জন্য বিএনপি নির্বাচন পিছাবে বা চুপ করে থাকবে? তো মব আপনি হাতে তুলে নিবেন, সাংবাদিকদের আপনি যখন তখন চাকরি খাবেন, তারপরে আপনি কি বলে সরকারি গাড়ি রিকুইজিশন করে ঢাকা শহর আপনি বক্তৃতা দিতে আসবেন। এইসব করার জন্য কি বিএনপি চায় তামসা দেখবে? আপনার ইলেকশনে বিএনপি জনগণের ভোটে আসতে চায়, কারণ অনুকম্পা নিয়ে না, জনগণের ভোট দিবেন আপনি। আপনাকে তো বানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার আপৎকালীন সময়ে, আপনি তো লিগ্যালের উপর না। জনগণ আপনাকে এই কি বলে সংবিধানের বাইরে আপনাকে একরকম ম্যান্ডেট দিয়ে, কেউ চুপ থেকেছে, কেউ বলেছে, কেউ ওই টাইমে শেখ হাসিনা গেছে, কিন্তু আপৎকালীন সরকার হলেও এই সরকারের আপৎকালীন সরকার আপনি যে বলতেছেন যে সংস্কার, আমি শেষ করি, সংস্কার আবহমান কাল থেকে সংস্কার ছিল, আছে, থাকবে, সংস্কার চলমান। সংস্কার কবে শেষ হবে? কবে আপনি শেখ হাসিনারা ফাঁসিতে ঝুলাবেন? কবে আপনার বিচার করবেন? আপনার আদৌ মেরিট কতটুকু মামলা, সেটা সেই মেরিট জানতে জানতে জায়গা 2 বছর একটা মামলার। এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে লক্ষ লক্ষ ফাইল বন্দী হয়ে থাকে, সেইখানে আপনি একজনের ফাঁসিতে ঝুলাবেন, তারপরে নির্বাচন দিবেন। ওই 80 মণ ঘিও জুটবে না, কমলা সুন্দরীও আর নাচবে না। আপনি তো এইরকমই চাচ্ছেন, তাহলে বিএনপি কি করবে? ভালোই আছেন, তাহলে বিএনপি কি করবে? হ্যাঁ, আপনার যদি সমস্যায় পড়ে তাহলে বিএনপি বেটা পড়ুক, যেমনি পারুক। কারণ আপনি মনে করতেছেন যে বিদেশি শক্তি যদি সবসময় সবকিছু করে, তাহলে আর তাহলে বাংলাদেশের এত মানুষ তাহলে মাঠে থাকতো না, এত কিছু হতো না। বিদেশি শক্তি একবারে পিছনে কারা ছিল? কারা? বিএনপির মতো দলগুলো ছিল, সবগুলো দল ছিল। তাই আপনি একলা, আমি তো একলাই খাই, ওই অ্যাডভার্টাইজমেন্টে বলতো না, সেই অবস্থায় আপনি বিএনপির নির্বাচন চেয়েছে, এটা বিএনপির বাংলাদেশের যে কোনো মানুষের বৈধ অধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন, অথচ আপনি ইলিগাল অধিকার নিয়ে আপনি
বহাল তবিয়তে আছেন, এটা তো হতে পারে না। আপনি ইলিগ্যাল না, অধিকার এটা যেটা সারোয়ার তুষার ভাই যেটা একটা প্রশ্ন তুললেন যে আসলে বিএনপি নির্বাচন চায়, অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ কেউ নির্বাচন চায় ম্যাক্সিমাম না, রাজনৈতিক কিন্তু আমি দল বলছি যে নির্বাচন তিনি চায়। যেটা বললেন যে জনগণ নির্বাচন চায় কিনা সেটা বোঝার জন্য গণভোট বা এই ধরনের কোনো প্রক্রিয়াতে যাওয়ার প্রয়োজন আছে কিনা, কেন সেটা বাংলাদেশের আপনারা দেখেন অবস্থা কিনা? তো এরকম না যে গণভোট করতে হবে। গণভোটের অবস্থা যখন থাকে তখন, যেটা জিয়াউর রহমানের সময় হয়েছিল, সেটা ওই সময়টা ৭৪-এর আকাল গেছে, শেখ মুজিবের দুঃশাসন গেছে, সদ্য একটা স্বাধীন দেশ হয়েছে, সেইখানে এক রাতে এতগুলো লোক মেরে ফেলছে, তখন একটা জাতির প্রয়োজনে ছিল। বাট এখন জাতির প্রয়োজন নেই। যে দেশে 3 দিন সরকার না থাকার পরেও, যে দেশে এখন পর্যন্ত ওই রকম অকারেন্স হয় না, সরকার থাকতে বরং তার চেয়ে বেশি মব হয়েছিল, যতটা সরকার না থাকতে হয় না। তাহলে 3 দিন তো যেটা সেই দিন যে দেশে হয় না, সেই দেশে গণভোটের দরকার নেই, সেই দেশের সংবিধানই যথেষ্ট। সংবিধান যেভাবে ভোট চায়, ভোট সংবিধানের হিসেবে করুক, সেটাই যথেষ্ট। এখানে তো বলে নাই যে একদম সব অন্ধকারে ডুবে আছে। আপনি শুধু, আপনাকে তত্ত্বাবধায়ক সরকার কি করতো? 3 মাসে নির্বাচন দিত। 3 মাসে কি তত্ত্বাবধায়ক সরকার ভালো মতো নির্বাচন দিত না? তত্ত্বাবধায়ক সরকারটাকে সরকারি দল, বিরোধী দল এবং সবাই মিলে, অন্যান্য রাজনৈতিক দল মিলে একটা সরকার গঠন করতো, যার সময়সীমা 90 দিন। 90 দিনের মধ্যে সে সরকার ইলেকশন দিয়ে সুন্দর মতো সরকার বুঝিয়ে দিয়ে সে চলে যাবে। সেটা হয়েছে বাংলাদেশে বেশ কয়েকবার। তাহলে এখন ইন্টারিম গভর্নমেন্ট তো অনেকটা তাই। তাহলে এটা কেন হতে পারে না? কেন আপনার 18 মাসেও হতে পারে না? কেন 24 মাসেও আপনি কথা বলেন না? এটা তো হতে পারে না। এটা জি নির্বাচনের মনে প্রসঙ্গে ধন্যবাদ। আমি একটু সাইদ আব্দুল্লাহ আপনার কাছে আসতে চাই যে বিচার, সংস্কার এবং নির্বাচন 3টা বড় ক্যানভাস, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার বলছিলেন যেটা একই সাথে চলতে পারে, তাতে অসুবিধার কিছু নাই, কিন্তু একই সাথে চালানো, পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা এবং বিচারের যে প্রসঙ্গটি আছে সেটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া। এর সাথে এটাও একটু যুক্ত করে দিই যে আসলে এনসিপি সম্পর্কে যে আলোচনাটি, পারসেপশন আছে যে এনসিপি সরকারের সাথে সম্পৃক্ত বা সরকারেরই দল বা বর্তমান সরকারেরই একটি রাজনৈতিক দল এনসিপি, এই পারসেপশনটা কিন্তু আছে। তুষার ভাইয়ের কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই পারসেপশনের যথার্থতা কতটুকু। আচ্ছা, পরের যে প্রশ্নটা করলেন এনসিপি প্রসঙ্গে, সেই জায়গাতে আমি পরে আসি। প্রথমে আসি, আপনি সংস্কার, বিচার, নির্বাচন 3টা আলাদা আলাদা জায়গার কথা বললেন। অ্যাবসলিউটলি আমি মনে করি সব কিছু একসাথেই চলতে পারে। লেটস সে আজকের দিনে আপনার কাছে যেটা সংস্কার মনে হচ্ছে, আজ থেকে 20 বছর পরে ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসটা মনে হতে পারে ব্যাকডেটেড হয়ে গেছে, তখন তো একটা সংস্কারের দরকার হতে পারে। 20 বছর অনেক টাইম, 20 বছর, লেটস সে 1 বছর পরেই একটা সংস্কারের দরকার হতে পারে, তখন কি বলবেন? কেউই এইটা এক্সপেক্ট করে না যে সংস্কার একটা জায়গায় গিয়ে একটা ফুল স্টপ বসে যাবে, তারপর থেকে দেশ হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে। এটা ভাবাটা খুবই অনুচিত একটা ব্যাপার। সংস্কারটা কোথায় জরুরি? দেখেন, একটা ইলেকশন করার জন্য আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারটা জরুরি না? জি। যদি করতে হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে ডিল করা হতো সেই মেকানিজমের সংস্কারের দরকার আছে। লেটস সে আমাদের কনস্টিটিউশনাল যেসব বডি আছে সেগুলো সংস্কারের দরকার আছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে দেখবেন মনোযোগটা সবচেয়ে কম যাচ্ছে। কিন্তু আমি যেটা মনে করি, একটা দেশের জেনুইন সংস্কার কখন হয়? লেটস সে রাজনৈতিক দল চিরকাল, সব রাজনৈতিক দল যদি একটা কথাই বলে, ওই দিন থেকে আর দেশে কোনো রাজনীতি থাকে না। দেখবেন এক একজন রাজনৈতিক দল, লেটস সে বিএনপি একটা কথা বলবে, এনসিপি একটা কথা বলবে, জামাত একটা কথা বলবে, বাম মোর্চার অন্যরা অনেক কথা বলবে। কেউ যদি মনে করে ঐক্যমতে আসা মানে সবার সব পয়েন্টে একমত হতে হবে, ওইটা কোনো ঐক্যমত না। ঐক্যমত মিনিংটা হলো বৃহত্তর কয়েকটা স্বার্থে আমরা এমন একটি স্ট্রাকচারে এসে একমত হব। অনেক ক্ষেত্রে দ্বিমতের জায়গাটা থাকতেই পারে। এখন অনেক ক্ষেত্রে ব্যাপারটা কি মনে হচ্ছে জানেন, যে আপনি একটা স্প্রেডশিটে অনেকগুলো তথ্য বলে দিবেন, সবকিছুতে কেউ যদি একমত হয় তাইলে আপনি সংস্কারপন্থী, আর যদি কিছু কিছু জায়গায় আপনার দ্বিমতের জায়গা থাকে অতএব আপনি সংস্কার বিরোধী। এই ধারণার আমি তীব্র বিরোধী মানুষ। সমাধান কি? সমাধান আছে। আপনি দেশে ধরেন, আমার পাশের দেশের উদাহরণটা দিয়ে বলি, ইন্ডিয়ার যদি আপনি পলিটিক্যাল সমালোচনা করতে চান, অনেক 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 সমালোচনা করা সম্ভব, কিন্তু তাদের ভোটের প্রক্রিয়া সোফার, মানে আমি যদি কম্পারিজন করে কথা বলি, সাউথ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভালো। 1 মাস ব্যাপী ইলেকশন হয়, কিন্তু তাদের ইলেকশন কমিশনের পর যে অগাধ আস্থা, সেই আস্থার জায়গাটাতে চির ধরে না। আবার দেখবেন সাউথ এশিয়ার কিছু কিছু দেশ, যেমন বিচার ব্যবস্থার কথা যদি বলেন, ইন্ডিয়ার কথা বলেন, পাকিস্তানের, ইভেন পাকিস্তানের কথা বলেন, তাদের বিচার ব্যবস্থা বাংলাদেশের তুলনায় যথেষ্ট পরিমাণ ভালো। শ্রীলঙ্কার রিসেন্ট অর্থনৈতিক সংস্কার যেটা হচ্ছে, অত্যন্ত প্রেইজওয়ার্দি একটা কাজ। আমি যেটা মনে করি, বাংলাদেশের সংস্কারের জায়গাটা যদি বলেন, শেখ হাসিনা, এই দেশের মানুষ অনেক কথা আছে, পারসেপশন আছে যে তার পতন কবে ঘটতে পারতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি
যদি এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন নাও ঘটতো 2026 সাল আসতে আসতে অর্থনৈতিক ডেবাকলে পড়ে শেখ হাসিনার পতন ঘটে যেতে পারতো শ্রীলঙ্কার মতো ইস্যুতে। তার আগে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে লাকিলি। তো সংস্কারের যদি দরকার হয় আর্থিক খাতে সংস্কারের দরকার, সংস্কার যদি দরকার হয় আমাদের প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো আছে, যেমন আমার ইলেকশন কমিশনটা যদি ঠিক থাকে, দুদক যদি ঠিক থাকে, মানবাধিকার কমিশন যদি ঠিক থাকে, যদি পুলিশকে রাজনৈতিক ক্ষেত্রে হাতিয়ার করে না ব্যবহার করা যায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমলাতন্ত্রকে যদি সংস্কার করা যায়, যে সরকারি যখনই ক্ষমতায় আসুক না কেন সংস্কারের ধারাবাহিকতাটা চলতেই থাকবে। ইলেকশনের ব্যাপারটা যেটা, লেটস সে আমরা কালেকটিভলি আমরা যদি মনে করি মানুষ কি চায়, আমি একদম স্পষ্ট ভাষা 2013 সালের উদাহরণটাই টানছি, কারণ তাহলে মানুষ রিলেট করতে পারবে। একটা সময় মনে হতো দেশের সরকারকে ইমরান এইচ সরকারই দেশের সরকার, মনে হইতো যে শাহবাগী তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বানায় ফেলতো। কিন্তু ঠিক ওই টাইমে যারা যারা যে স্ট্যান্ড নিয়েছে, বর্তমান বাংলাদেশে অনেক সিভিল সোসাইটির মানুষ আছে, দেখবেন এক্স্যাক্টলি 180 ডিগ্রি উল্টে ঘুরে গেছে। তাদের 2013 সালের ফেসবুকের স্ট্যাটাসগুলা তারা এখন অনলিমি করেছে বা ডিলিট করে দিয়েছে, এসে এখন উল্টা কথা বলছে। তাহলে অনেক সময় জনগণ কালেকটিভলি যে কথাটা বলে, সময়ের পরিবর্তনে ওইটাও ভুল প্রমাণিত হয়ে যেতে পারে। উদাহরণটা হলো 1/11 সরকার। বিরাজনীতিকরণ যখন শুরু হলো প্রত্যেকেই হাতে তালি দিয়েছিল। চালের টাকা যেদিন 18 টাকা কেজির থেকে শুরু করে ধূপ করে 42 টাকা 46 টাকা হয়ে গেল, তারপর থেকে দেখবেন 1/11 সরকার একটা নেগেটিভ সরকার। কিন্তু প্রথম 6 মাস 1/11 সরকারের দেখবেন মানুষ হাতে তালি দিয়েছিল। এই কারণে কালেকটিভলি কনসেপ্টটা কি হয়, ইনস্ট্যান্ট অনেক পপুলিস্ট আইডিয়া তৈরি হতে পারে। আমি যেটা বিশ্বাস করি, যদি ইলেকশনের একটা নির্দিষ্ট টাইম ফ্রেমটা চলে আসে, দেখবেন অনেক নন ইস্যু হারিয়ে যাবে। এখন যেটা হচ্ছে, এই ইস্যু না আসার কারণে অনেক নন ইস্যুকে এমন ইস্যু বানানো হচ্ছে, মনে হচ্ছে এইটাই একমাত্র আলোচনা। কিন্তু ব্যাপারটা মোটেই এইরকম না। আমাদের দেশে সংস্কারের দরকার, ইলেকশনের দরকার, এবং ইলেকশনের পরে XYZ যারাই ক্ষমতায় আসবে তাদেরও কন্টিনিউয়াসলি অ্যাকাউন্টেবিলিটি ফেস করার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কারটাও অত্যন্ত জরুরি। তাদের সেই প্রস্তুতি এবং মানসিকতা থাকা দরকার, যারা ক্ষমতা আসবে সেই অবশ্যই মানসিকতা না থাকলে জনগণই তাদেরকে ছুঁড়ে ফেলবে। কেউ তো হাসিনা হওয়ার জন্য চাচ্ছে না, কেউ যদি মনে করে যে ভোটের অধিকারে বিশ্বাস করে না, জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলবে। সমস্যা কোথায়? আরেকটি প্রশ্ন ছিল যে এনসিপির প্রসঙ্গে যেটা বলছেন, যে জনগণ এনসিপি কে কিভাবে নিচ্ছে বা গ্রহণ করছে, আমার কাছে যেটা মনে হয়, একদম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক আমি কথা বলতে পছন্দ করি। এনসিপি কে ধরেন যে রাজনৈতিক দল গঠনের আগেও, আজ থেকে লেটস সে 3 থেকে 4 মাস আগে এনসিপি দল বা দলটা যারা চালাচ্ছে তাদের যে জনপ্রিয়তাটা ছিল, জাস্ট চিন্তা করেন আজকের দিনে সেই জনপ্রিয়তাটা কি আছে? দেখুন অনেক স্কেলে কিন্তু কমে যাচ্ছে। নিশ্চয়ই এর পেছনে কিছু কারণও আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের স্বার্থেই এনসিপির বিকশিত হওয়া দরকার। বাংলাদেশের স্বার্থেই এই টাইপ একটা দল গড়ে উঠলে আসলে কারো কোনো ক্ষতি নাই। কিন্তু ঝামেলাটা কোথায় হচ্ছে জানেন? এনসিপির রাজনীতিটা অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে রিয়েল রাজনীতির ফাইটেই চলে যাওয়া উচিত, কিন্তু অ্যাক্টিভিজম আর রাজনীতি দুইটাকে গোলমেল করে ফেলার কারণে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একটু কনফিউজিং কাজ কারবার হয়ে যাচ্ছে। এই প্রশ্নের সাথে আমি একটু আলোচনার সাথে শাহিদ আব্দুল্লাহ, যে অনেকে মনে করেন এরকম একটা পারসেপশন আছে, পারসেপশন কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না, পলিটিক্সে পারসেপশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করেন যে এনসিপি, তুষার ভাই এখানে আছেন, তার কাছ থেকে আরো শুনবো যে এনসিপি কে সরকারের দল বা বর্তমান সরকারের দল মনে করে। আপনি কি এই পারসেপশনের সাথে একমত? পারসেপশনের সাথে একমত এবং দ্বিমত, এই বাইনারির ভেতরে আমার মনে হয় যে এইটাও এই সরকারি সংস্কার কমিশন স্প্রেডশিটের মতো হান নাতে আমি টিক দিতে চাচ্ছি না। বরং যে এটা কথা, এই দুইটা জায়গার ধারণাটা তৈরি হওয়ার মতো অনেকগুলো কারণ আছে। দেখবেন এই সরকারের সব সফলতাই যখন এনসিপি নিজেদের মতো করে দাবি করার চেষ্টা করছে, আমি বলছি না সব জায়গায় করছে, বরং এটা করার কারণে মানুষকে বোঝানো, যেমন এনসিপির নেতারাই অনেকে বলছে না, ইউনূস সরকারকে যদি আমরা সরকারের প্রধান হিসেবে 5 বছর পেতাম তাহলে ভালো হতো। সরকারের কথা আর এদের কথা যখন সব জায়গায় একইভাবে মিলে যাচ্ছে অনেক জায়গায়, তখনই কিন্তু মানুষের এই পারসেপশনটা গ্রো করে। তবে আমি এটাও আশা রাখি এদের ভেতরে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তারা এই ধারণাটাকে উড়িয়ে দিয়ে তারাও তাদের জেনুইন রাজনীতিটা করবেন, এবং সেটাই আমি প্রত্যাশা করি। সেটাই আমরা প্রত্যাশা। শাহিদ আব্দুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম, রনি ভাই আসতে চাই, যেটি মনিয়াপার আলোচনা, যে বিএনপি তো বেশি কিছু চায় না সরকারের কাছ থেকে, তারা নির্বাচনের রোডম্যাপটা চায়, এবং সেই যে আলোচনা তার প্রেক্ষাপটে একটা সময় গিয়ে সেটি সংস্কার কিংবা বিচারের প্রক্রিয়াতে একটা সময় গিয়ে তো নির্বাচন দিতে হবে, সেটা তো সরকার প্রধানও বলেছেন, অন্যান্য উপদেষ্টারা বলেছেন, পাশাপাশি কিছু মন্তব্য নানা ধরনের সংশয় তৈরি করেছে। আপনার কাছে প্রশ্নটা হলো যে একটা সময় গিয়ে বা দিন শেষে নির্বাচন ছাড়া তো বিকল্প নেই, তাহলে সংশয়ের জায়গাটা, রাজনৈতিক প্রেক্ষাপটে ভয়ের জায়গাটা তৈরি হচ্ছে কোন চিত্রপট বা পটভূমিকে কেন্দ্র করে, সেটা কতটুকু বুঝতে পারছেন? দেখেন, আপনি অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরবেন, তাই না? তো বিএনপি যে দাবিটা করতেছে এটা তো তোর নতুন দাবি না, 18 বছর ধরে সে একই কথা বলতেছে, ভোটাধিকার চায়। বিএনপি তো নির্বাচন চায় না, নির্বাচন তো হাসিনার আমলে হয়েছে।
ভোটারবিহীন এক নির্বাচনের সংস্কৃতি হাসিনা গড়ে তুলছে না। নির্বাচন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো ভোটাধিকার, এবং ভোটাধিকার ব্যাপারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ হলো ভোটাধিকারের সাথে নাগরিকের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের সম্পর্ক আছে। এখন একটা দেশের নাগরিক যদি ভোট দিতে না পারে, দেখেন আরো সহজ করে বললি, হাসিনার পতন হয়েছে কবে? হাসিনার পতন হয়েছে কিন্তু ডামি ইলেকশনের 5 তারিখে। কফিনের বের একটা মারা হয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে, যখন সে জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে এরকম একটা আমি ডামি নির্বাচনে চলে গেল, ওই দিনই তো তার লাশ পড়ে গেছে। জানাজাটা হয়েছে 5 তারিখে তার। তো আপনার এখন ভোট না দিলে কি হয়? ভোট না দিলে যে ধরনের ক্ষমতা থাকে আপনার, সেটাকে বলে জনগণ যখন ভোট দেওয়া থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আসলে সেই সরকারটা ভেঙে পড়ে। এবং জনগণ যদি আপনি কৌশলে ছলনায় বা যেভাবেই জনগণকে যদি ভোট থেকে দূরে রাখেন, তখন যেটা হয় আপনার সেই সরকার আর ফাংশন করতে পারে না। এবং এই সরকারের ক্ষেত্রে, ডক্টর ইউনূস সরকারের ক্ষেত্রে পার্টিকুলারলি এই সরকার ধরেন সমস্ত জায়গায় ব্যর্থ হইল, কোনো সমস্যা নেই, কারণ এটা সম্মিলিত সরকার, বিএনপির সরকার, এনসিপির সরকার, জামাতের সরকার, অভ্যুত্থানের শক্তির সরকার। ফলে এই সরকারের কোনো সফলতাকে এটা ধরেন কোনো পার্টিকুলার দলের সফলতা মনে করার কারণ নেই। এই সফলতা জনগণের সফলতা, আর এই ব্যর্থতাটা আবার কালেকটিভ হইতে হবে। তো ফলে এখন এই সরকার ধরেন সব জায়গায় ব্যর্থ হইল, কিন্তু একটা জায়গায় সফল হবে, সে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরের জন্য একটা নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে যেতে পারে। এবং নির্বাচন, সেই প্রশ্নে যদি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয়, হ্যাঁ, এখন প্রশ্ন হইল প্রশ্ন, অবিশ্বাসের প্রশ্নটা কই থেকে তৈরি হয়েছে? প্রথম অবিশ্বাসের প্রশ্ন তৈরি হয়েছে তো আপনি অভ্যুত্থানের ঐক্যের মধ্যে ফাটল ধরাই ফেলছেন। আমরা বললাম যে এই অভ্যুত্থানের কর্তাসত্তা কালেকটিভ, শহীদরা ছাড়া আর কেউ অভ্যুত্থানের ক্রেডিট দাবি করতে পারবে না। আপনি মাস্টার মাইন্ড, গুপ্ত পুরুষ, অমুক তমুক হাজির করলেন। তারপরে হইলো বিএনপির শক্তিকে আমরা বললাম যে বাংলাদেশে এই বিএনপি ব্যর্থ হলে একটা বিএনপি লাগবে, মধ্যপন্থার একটা রাজনীতি লাগবে। এবং 5 তারিখের পরে যেখানে বিএনপি ব্যর্থ হলে কি লাগবে? আরেকটা বিএনপি আমাদের লাগবে, মানে মধ্যপন্থার একটা রাজনীতি লাগবে। কারণ হইলো আমরা বলতেছি 5 তারিখের পরে রাষ্ট্র হবে ভ্যালু বেজ, ইডিওলজি থাকবে সমাজে, একটা মূল্যবোধ ভিত্তিক, নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র আমরা দেখতে চাই। আমরা কোনো ক্যাডার পলিটিক্স ভিত্তিক সংগঠন দেখতে চাই না, আমরা কোনো আর মাসেল পাওয়ার ভিত্তিক রাজনীতি দেখতে চাই না। তো সেই রাজনীতির বিকাশের জন্য একটা ভোটাধিকার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার মানুষের, সেই অধিকারের মধ্য দিয়ে সে তার নেতা নির্বাচন করবে। এখন রাজনীতিকে এখন সমস্যাটা কোথায় হইল? সমস্যাটা হইল, হ্যাঁ, এখানে রাজনীতির আওয়ামী যে মডেল, আওয়ামী লীগের মডেলের যে ফ্যাসিবাদের যে সামাজিকীকরণ হয়েছে, তার মধ্য দিয়ে এখানে ভোটাধিকার বঞ্চিত থাকতে থাকতে মানুষের মধ্যে এক ধরনের, হ্যাঁ, এই যে মানুষকে প্যাসিভ নাগরিক করে ফেলা হয়েছে, সেটার মধ্যে দিয়ে এখানে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া চালু হয়েছে। এবং একটা গ্রুপ দাঁড়ায় গেছে, সক্রিয় আছে, খুবই ভালো সক্রিয়, সেটা হলো না সংস্কার না নির্বাচন। সংস্কার কথাটা আমি বলি না, আমি বলি অভ্যুত্থানের পরে আপনার পুনর্গঠন লাগবে। এটা বিএনপিও তো বুঝতে পারছে অনেক আগে, এই জন্য তারা তো 3-4 বছর আগে থেকে শুরু করছে সংস্কারের কার্যক্রম দাবি যাওয়া। যদিও 31 দফা আছে, যদিও সেটা অভ্যুত্থানের পরে আমি মনে করি আরেকটু ইয়া করা দরকার, মানে আরো রিসাফল করা দরকার। তাহলে আপনার পুনর্গঠন করা দরকার। এদিক দিয়ে আপনি সংস্কার 31 দফা আর কি ইনক্লুড করা যেতে পারে? অনেক কিছু করা যেতে পারে, সেটা লম্বা আলোচনা করা যাবে, কিন্তু আমি বলতেছি মূল পয়েন্ট যেটা, সেটা হলো আপনার পুনর্গঠন লাগবে। এখন পুনর্গঠনের মূল প্রক্রিয়া কি? মূল প্রক্রিয়া হইল আপনি হাসিনা যা করছে তার উল্টাটা করেন। আওয়ামী লীগরে ডিল করলে দেশ সংস্কার হয়ে যায়, দাঁড়ায় যায়। আপনি এটা করেন সেটা করেন, এই আমলাতে স্যার যেটা বললো, সংস্কারকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে নিয়ে গেছেন। সেটা তো আমলাতান্ত্রিক জটিলতার বিষয় না। আপনি জানেন কি করা যাবে না, আপনি যদি ভুইলা যান হাসিনার ছবিটা পকেটে রাখেন, সুন্দর করে বাইর করে দেখেন, দেখে ঠিক উল্টাটা করেন, দেশ দাঁড়াই যাবে। এত রকেট সায়েন্স বানাচ্ছেন কেন আপনি সহজ জিনিসটারে? তার মানে কি? আপনার নিয়ত পরিষ্কার না, ট্রাস্টের সম্পর্ক এখানে। ট্রাস্ট যদি না, মানে নিয়ত বলতে কার নিয়ত বলছেন? রাজনৈতিক দল না সরকারের? রাজনৈতিক দল না, ক্ষমতা। আপনি ক্ষমতার ব্যাপারটা বুঝতেছেন না, আপনি মনে করতেছেন ক্ষমতার ব্যাপারটা চেয়ার, আপনি মনে করতেছেন ক্ষমতার ব্যাপারটা হলো আপনার গাড়ি, পুলিশ, সুবিধা। নো, ক্ষমতা অলওয়েজ জনগণের হাতে, জনগণের হাতে। এবং জনতা নানা দলে বিভক্ত, এবং এই বিভক্তিটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এক জায়গায় আসছে ঐক্যবদ্ধভাবে। মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ দাঁড়াইছে, অভ্যুত্থান হয়েছে, হাসিনা পালাই গেছে, আপনি সরকার গঠন করছেন। এইটা তো ম্যান্ডেট না। ম্যান্ডেট হলে তো এনসিপি গঠন হইতো না। যে অভ্যুত্থানের শক্তি, ধরেন অভ্যুত্থানই সরকারের ম্যান্ডেট, তাহলে এনসিপি এই সরকারের মধ্যে পুরো ঢুকে যেত। অভ্যুত্থানই তো ম্যান্ডেট, তা আলাদা তো দল দরকার ছিল না। ফলে এই অভ্যুত্থান যে ম্যান্ডেট না, এর প্রমাণ হলো একটা নতুন দল, অভ্যুত্থানের বিরোধ থেকে একটা নতুন দল হওয়া। কেন দল হওয়া? আমাদের 5 তারিখের পরে রাজনীতি লাগবে। এখন হাসিনার মডেল যদি চলে, আমরা তো জানি হাউ ফ্যাসিজম ওয়ার্ক। এখন মিথ অফ স্ট্রং লিডারশিপ আপনি হাজির করতেছেন। ইউনূস ধরেন মহান ব্যক্তি, হ্যাঁ, সে গ্লোবাল লিডারশিপের ধরেন মহান ব্যক্তি, কিন্তু ডেমোক্রেসির যে প্রিন্সিপাল, এর বাইরে যাওয়ার তার সুযোগ নাই। আমি পার্সোনালি মনে করি এখানে
ডক্টর ইউনূসের উইল এবং এখানে ক্ষমতার মধ্যে একটা চক্র, একটা ডিপ স্টেটের চক্র আছে, যারা আমি যেটা আবারও বলি না সংস্কার না নির্বাচন, হ্যাঁ, মাঝখান থেকে তারা কারা এটা তো তারা তো আপনার আমার মতো প্রকাশ্যে এসে কথা বলে না, তারা তো পর্দার অন্তরালে খেলে। হ্যাঁ, কয়েকটা বৈশিষ্ট্য বলেন না আমরা যাতে বুঝতে পারি। ওই যে হুজুক হাইপ চালু করা, 5 বছর চাই 10 বছর চাই, হ্যাঁ, এই যে রেটরিক চালু করা 5 বছর 10 বছর, এটা ইউনূস কইছে যে 5 বছর 10 বছর চাই। ইউনূসের জন্য তো এটা ক্ষতিকর, কারণ সে তো একটা ডেমোক্রেট, সে তো গ্লোবাল লিডার, সে তো আপনি দেখেন যে গ্লোবাল লিডারশিপের জন্য তো ডেমোক্রেসির প্রিন্সিপালের বাইরে যাওয়ার তার সুযোগ নেই। আপনি এখন তারে 5 বছর, এখন এই জন্য যেমন আল জাজিরাতে সে যে প্রেক্ষাপটে বলল যে এই সরকারের উপর মানুষ হ্যাপি, কারণ হলো একটা অরাজকতার অবস্থা থেকে এই সরকার দায়িত্ব নিছে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য। এটারে আপনি বানাই দিলেন এই সরকারের উপর হ্যাপি, অনন্তকাল সরকারকে দেখতে চাই, এটা তাদের এজেন্ডা। এখানে যারা 111-এর, আমি আরো বলি কারা চিনতে চান বলেন, এখানে যারা 111-কে উৎসাহিত করছিল, এখানে যারা -2 ফর্মুলাকে চালু করতে চাইছিল, আওয়ামী লীগ ধরেন চলে গেছে, এখন বিএনপি খারাপ, বিএনপি ধরেন চাঁদাবাজ, চারদিকে চাঁদাবাজ, বেশিরভাগ জায়গায় কমিটি নেই কিন্তু চাঁদাবাজ আছে প্রচুর। এটা সরকারের ব্যর্থতা না, কেন বিএনপি ধরেন ব্যর্থ হচ্ছে, যেটা বিএনপি নেতারা বলবে সেটা আমার বলার কথা না, কিন্তু ধরেন এটা সরকারের ব্যর্থতা বলতেছি, তারপরে যেহেতু ধরেন কিছু করার নাই, তো এটা চারদিকে চাঁদাবাজ। আপনার এই চাঁদাবাজি মডেলটা দায় বিএনপির কেন? এটা তো বাংলাদেশের মডেল, চাঁদাবাজি করে আর কোন দল চাঁদাবাজি করে না? না, সব মাছই খায়, কিন্তু ব্যাপার হলো যে এই যে কথাগুলো যে এত জোরে বলতেছেন, বিএনপি তো একা চাঁদাবাজি করে না। আমি তো যার জন্মকালকে হয়েছে সেও বিরাট চাঁদাবাজ, তো বিএনপির একা বললে তো লাভ নাই। বিএনপি হলো 4 না 8 না 2 না, এবং আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে তার শাস্তি হচ্ছে। আমার কথাটা এটা না, আমার কথা হলো এই যে চাঁদাবাজ, বেশিরভাগ জায়গায় তো কমিটি নাই, এত নেতা আসলো কই থেকে? তাহলে এই চাঁদাবাজির দায় সরকারের না কেন? ধরেন বিএনপি, জামাত, এনসিপি সব সম্মিলিত চাঁদাবাজ, আমরা দল ভুলে যাই, তো এই চাঁদাবাজি যে করতেছে, হ্যাঁ, সেইটার দায় ওই দলের, ধরেন একজনের ছেলে সন্ত্রাসী, সেটার সন্ত্রাস দূর করার দায়িত্ব কি শুধু বাপের, রাষ্ট্রের না? তাহলে এই চাঁদা মুক্ত করা তার মানে কি আপনি পলিটিক্যাল প্রসেসকে ক্ষতিগ্রস্ত করতে চান। দেখেন রাজনীতি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মোকাবেলা করার পরিণতি হলো ভয়াবহ। আমাদের 5 তারিখের পরে পলিটিক্স লাগবে। হ্যাঁ, 5 তারিখের অভ্যুত্থান সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। নতুন বাস্তবতায় আমাদেরকে একটা নাগরিক ভিত্তিক রাজনীতি লাগবে। এখানে আর আগের মডেলের হাসিনা আওয়ামী মডেলের রাজনীতি চলবে না, কিন্তু সেই রাজনীতির জন্য আপনার যে প্রক্রিয়া সেটা হলো আগে আপনি আওয়ামী লীগকে ডিল করেন। হ্যাঁ, আওয়ামী লীগকে ডিল করাতে না যায় আপনি যেটা করতেছেন আওয়ামী মডেলের রেটরিক্স গুলো আবার চালু করতেছেন। হাসিনাও তো বলছিল 41 সাল পর্যন্ত তারা রাখতে হবে, ওই জায়গাতে কোনো বিকল্প নাই। ওই জায়গাতে আপনি এই যে মিথ অফ স্ট্রং লিডারশিপ আপনি গড়ে তুলতেছেন। দেখেন, কেউ বড় না, বড়র মতো দেখায়। হ্যাঁ, জনগণের যে সম্মিলিত কালেকটিভ শক্তি সেটাকে আন্ডারমাইন করার পরিণতি হবে ভয়াবহ। জি, রণবীর, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার শাহাদাত হোসেন শান্ত, বিচার নির্বাচন সংস্কারে কেউই দ্বিমত পোষণ করছে না, আবার এই প্রশ্নে আমরা একেবারে একও হতে পারছি না, তাহলে কি অপেক্ষা করছে? হ্যাঁ, এক হওয়ার তো কথা না, ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন দর্শন, এটা এক হতে চাওয়াটাই তো একটা অন্যায় কথা। আপনি এক হওয়াটা আশা করেন কেন? বেসিক কিছু জায়গায় এক হতে হবে। আমরা অনেকেই অনেক নানান রকমের জটিল জটিল ইকুয়েশন দাঁড় করাই, তর্ক করি, টকশো জমাই, ভালো কথা। খুব সিম্পল তো বিষয়টা। আমি তো দেখি প্রবলেম সংস্কার খেলা হচ্ছে কেন যেন। এই খেলাটার দরকারই নেই আসলে। থিংস আর ভেরি সিম্পল। এই দেশের মানুষ 14 সালের নির্বাচনে ভোট দিতে পারে নাই, 18 সালের নির্বাচনে রাতে ভোট হয়ে গেছে, ভোট দিতে পারে নাই। 24-এ একটা আমিরামি নির্বাচন হয়েছে, ভোট দিতে পারে নাই মেজরিটি মানুষ। ইন বিটুইন যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেখানেও ভোট দিতে পারে নাই। আপনি কিভাবে বিশ্বাস করেন যে সেই মানুষগুলা এই এক যুগ পরে এসে এখনো তারা ভোট দিতে চায় না? তারা কি ভোট দেওয়া ভুলে গেছে? তারা তো অপেক্ষায় আছে তার ভোটের অধিকারটা প্রয়োগ করবার জন্য। বরং এই দায়টা সরকারকে নিতে হবে যে তারা জনগণকে ভোটটা দেওয়ার মতো যে পরিবেশ সেটা তারা তৈরি করতে পারেনি, এটা তাহলে স্বীকার করুক। বলুক যে আপনারা ভোট দিতে মুখে আছেন, আমরা এখনো পরিবেশ তৈরি করতে পারি। এখানে শান্ত ভাই সেটা তো বলছেন। আমি একটু শেষ করি। 2 হলো এই যে নির্বাচনের সময় নিয়া, এখানে তো আমি পার্থক্য দেখি না। জুনের মধ্যে নির্বাচন, এই বছরের ডিসেম্বর না হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, এই তো সরকারের অবস্থা। বারবার জুনের পরে তো সরকারের ছানাপোনারাও যায় নাই, বড়রা তো দূরের কথা। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের মত আছে। বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল চাইছে
ডিসেম্বরের মধ্যে। জি, জামায়াত ইসলাম চাইছিল সংস্কার আগে, এটা এক পর্যায়ে এসে লন্ডন মিটের পরে এসে বলল যে রোজার আগে নির্বাচন। গতকাল বলছেন জামাত ইসলামের আমিরা জামাত বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তাহলে বাংলাদেশে ডিসেম্বর এবং উনি বলছেন যে বাংলাদেশে দুইটি সময় নির্বাচনের উপযোগী সময় ডিসেম্বর এবং এপ্রিল। হ্যাঁ বলছি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ঘুরে ফিরে এত বছর ধরে ছিল 4টা দল, যে যত কথাই বলুক, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম। তার মধ্যে এই 16 বছরের ফ্যাসিবাদের পতনের পরে, গণহত্যার পরে আওয়ামী লীগ এবং তার সঙ্গে জাতীয় পার্টির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দল আছে আগের মধ্যে বেসিক্যালি 2টা জনসমর্থন পুষ্ট, বিএনপি, জামাত ইসলাম, আর নতুন দল হলো এনসিপি, ছাত্রদের এবং তারুণ্য নির্ভর যে দল। এখন এইখানে প্রধান যেই 2টা দল যারা অতীতে নির্বাচন করেছে তারাই সময় চায়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দেখেন ফেব্রুয়ারির মাঝামাঝি রোজা, আপনি রোজার মাসে নির্বাচন দিবেন, রোজার পরে ঈদের আবহ থাকে 2 সপ্তাহ, তখন নির্বাচন দিবেন। ঈদ শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে এসএসসি পরীক্ষা, তখন নির্বাচন দিবেন না এসএসসি পরীক্ষা পিছাবেন? এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আপনার বর্ষা, ঝড়, এই সব সময় চলে আসে। বাংলাদেশে জুন মাসে ইলেকশন হয়েছে সর্বসাকুল্যে 53 বছরের 2টা বিশেষ পরিস্থিতিতে। তার মধ্যে এরশাদের আমলের নির্বাচন তো নির্বাচনই না, একটা নির্বাচন জুনে হয়েছে 1996 সালের জুনে। সেটা কেন হয়েছে? 96 ফেব্রুয়ারিতে বিএনপি ইলেকশন করবার পরে আন্দোলনের মুখে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছে, এবং সেই সরকারের বাধ্যবাধকতা ছিল সাংবিধানিকভাবে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। জুনের মধ্যে দিতে বাধ্য হয়েছে। জুনের মধ্যে দিতে বাধ্য না হলে 6 মাস টাইম পেলে আমি বিশ্বাস করি তারাও এই বাংলাদেশের নির্বাচনী উৎসব মুখর যেই পরিবেশ তৈরি হয়, জুন, জুলাই, আগস্ট এগুলো নির্বাচনের সময় না। তাহলে আপনি যে জুনের মধ্যেই যেটা দিতে চান, কি সংস্কারগুলো 3 মাসে করে ফেলবেন যেটা আপনি জানুয়ারির মধ্যে করতে পারেন না? আপনি ডিসেম্বর থেকে জানুয়ারির সেকেন্ড উইক, ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে জানুয়ারির সেকেন্ড উইকে একটা সুইটেবল টাইম দেখে নির্বাচন দিবেন, এবং যা যা সংস্কার করা দরকার এর মধ্যে দ্রুততার সঙ্গে করবেন। এই বিষয়ে আলোচনা আসলেই তো বিভেদ চলে যায়। তাহলে তো সংস্কার খেলা দরকার হয় না। আল জাজিরার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় না। কেউ বলতে পারে না 5 বছর চাই, কেউ বলতে পারে না শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন মানি না। শেখ হাসিনার বিচার হতেই হবে। এই দেশের সবচেয়ে বেশি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে বিএনপি এবং জামায়াত ইসলাম 16 বছর ধরে। আপনার ধারণা নির্বাচন হলে এরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা এই আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের বিচার করবে না, ছেড়ে দিবে? যদি ছেড়ে দেয় জনগণ তাদের ছাড়বে না। আর একটা ছোট্ট পয়েন্ট দিয়ে দিই, সেটা হলো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু এসছে, এবং এই বিএনপির দীর্ঘদিন ধরে আন্দোলনের দাবি, এই জামায়াত ইসলামের দীর্ঘদিনের আন্দোলন এবং দাবি, বিএনপি বা জামায়াত ইসলাম বা এনসিপি কেউ ক্ষমতা আসলেই বলতে পারবে না তত্ত্বাবধায়ক রাখবো না, তাদেরকে জনগণ ছুঁড়ে ফেলে দিবে। তাহলে যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, তারা যদি আকাঙ্ক্ষা মাথায় রেখে এই সংস্কার অনুসারে দেশ না চালায়, জনগণ 5 বছর পর তো তাদের ছুঁড়ে ফেলবে। সেটা মাথায় রেখে রাষ্ট্র চালাতে হবে। দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ তৈরির কোনো সুযোগই নাই। আপনি সংস্কারের দোহাই দিয়া নির্বাচন পিছিয়ে দেশকে বিরাজনীতিকরণ করছেন। আরেকটা হচ্ছে রাজনীতিবিদদেরকে চাঁদাবাজ, ধান্দাবাজ, অপরিপক্ক, অযোগ্য এই সব বয়ান দিয়ে দেশকে বিরাজনীতিকরণের দিকে নিচ্ছে। শান্ত ভাই, আরেকটি প্রশ্ন খুব ছোট্ট করে শুনবো। সেটা হলো যে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এনসিপির গঠন এবং তাদের যাত্রা, কিন্তু তাদের যাত্রাকে অনেকেই সরকারের সাথে এক করে দেখার চেষ্টা করে, সেটি কি আসলে? আমি নিজেও এরকমই মনে করি। কেন মনে করি? ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনকার কিছু বক্তব্যে মনে হয় যে শুরুতে বলছি উনি রাজনীতিবিদ হয়ে উঠছেন, কিন্তু শুরুতে রাজনীতিবিদ যখন হয়ে ওঠেননি তখন উনি বললেন এই ছাত্র আমার প্রাথমিক নিয়োগদাতা। শুধু ছাত্ররা কেন প্রাথমিক নিয়োগদাতা? গণ অভ্যুত্থানের শক্তি সকলের প্রতিনিধি উনি। উনি বিদেশে গেলেন, একজনকে ধরে টেনে দিলে বলেন আমার মাস্টার মাইন্ড। কেন একজনকে উনি মাস্টার মাইন্ড বললেন? তারপর তাকে আবার উপদেষ্টা বানালেন। এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে 2 জন, নাহিদ এবং আসিফ, 2 ভাই উপদেষ্টা হয়ে গেল। 2 ভাইয়ের মধ্যে এক ভাই উপদেষ্টা পরিষদে এখনো আছে, আর ওই মাস্টারমাইন্ড আছে, আর এক ভাই এসে দল করেছেন। সরকারের যে চাওয়া সংস্কার প্রশ্নে বা এই যে নির্বাচন প্রশ্নে যেই একটু টিল্টিং, সেটা এই এনসিপির সঙ্গে সরকারের সঙ্গে মিলে যায়। বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে সুর মিলে যায় যখন, এবং এদের নানান বিষয়ে যখন দেখা যায় যে এই এনসিপি দীর্ঘমেয়াদী করতে চায়, রাজনীতিটাকে পিছাতে চায়,
সরকারের ইন্টেনশনে বোঝা যায় পিছাতে চায়। এরকম অনেক কিছুতে দেখবেন তাদের সিনক্রোনাইজেশনটা চমৎকার এবং কেমন জানি কোরাস কোরাস মনে হয়। তখন সেই মনে হওয়াটা যদি ইকো করে জনগণের মধ্যে, বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে এই সরকারের প্রাথমিক নিয়োগদাতা যারা, তাদেরই উপদেষ্টা, তাদের সঙ্গে তাদেরই উপদেষ্টাদের একজন গিয়ে এই দলের প্রধানের দায়িত্ব নিয়েছেন, আর এক ভাইকে সরকারে রেখে এসে তারা খেলছে, সুতরাং মিলালে আপনি দোষ দিবেন কি করে? ডাক্তার স্বাগত হোসেন শান্ত, অসংখ্য ধন্যবাদ। স্যার তুষার, অনেকগুলো প্রশ্ন জমেছে, শুনতে চাই, সেগুলো নিয়ে আপনি কি বিশ্লেষণ করবেন? পরে আমার কিছু প্রশ্ন আছে। না, যেটি আপনি যদি নির্দিষ্ট করে নোট না রাখেন তাহলে শান্ত ভাই যেখানে শেষ করলেন যে কিছু ব্যাপারে যখন আপনাদের মন্তব্যের সাথে সরকারের মন্তব্য মিলে যায় তখন জনগণের মধ্যে তো একটা ধারণা তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু না। এখন ওই প্রশ্নে যদি হয়ও সেটা তো নানাভাবে হতেই পারে নির্বাচন সংস্কারের ভালোর দিকগুলো বিবেচনা করে, কিন্তু সরকারকে জবাবদিহি রাখার জায়গাতে তো নিশ্চয়ই জনগণের পক্ষ থেকে আপনাদের কাছে একটা প্রত্যাশা আছে। সরকারকে আপনারা কতটা জবাবদিহি করতে পারছেন? আচ্ছা, মানে প্রথম কথা হচ্ছে যে আমাদের কে কি বলেছে এইটা নিয়ে তো আমরা আলাপ করব না। আমরা আলাপ করব যে আমাদের দলের পজিশন কি। দলের পজিশনে আমরা কখনো বলি না যে ডিসেম্বর ইলেকশন হওয়া যাবে না, কেউ বলেন না। আমাদের দলের পজিশন হচ্ছে যে আপনি সংস্কার ছাড়া ইলেকশন করলে সেই ইলেকশনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণটা ঘটবে না। এটা কি একটা দল এই বক্তব্য দিতে পারবে না? এটার মানে কি এটা যে আমরা দল হিসেবে নির্বাচনের বিরোধিতা করছি? আমি তো একটু আগে বললাম যে ডিসেম্বরের ইলেকশনে মানে হলে আমাদের খুব বড় অসুবিধা, আর জুনে হলে আমাদের খুব বড় সুবিধা। ব্যাপারটা এরকম না। আমরা এই মন্তব্য রাজনীতিকে পিছিয়ে দিবে কিনা, যেটি শান্ত ভাই বললেন যে সংস্কার না হলে নির্বাচন হবে না। আপনারা বলছেন যে আপনি যেটা বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারবে না, সেটা আপনারা বলছেন না, কিন্তু আপনারা বলছেন যে ন্যূনতম সংস্কার না হয়ে নির্বাচন না। এই মন্তব্য বা এই পরিস্থিতি, এবং সেটা তো বিএনপিরও চাওয়া না যে সংস্কার না করে ইলেকশন দেওয়ার। কিন্তু আমরা বলেছি যে যখন কোনো দলের তরফ থেকে এরকম বক্তব্য আসে যে ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম, এরপর দেশে বিশৃঙ্খলা হবে, ওইটা আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি করে। ঠিক আছে, এইটুকুর আমরা শুধু বিরোধিতা করেছি। এইটুকু বিরোধিতা করা আমাদের রাজনৈতিক অধিকার আছে। আর এর বাইরে যে আমরা এই সরকারের অংশ কিনা এগুলো নিয়ে অনেকবার বলেছি, এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। এই সরকারের উপর সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বিএনপি, এটা আমরা এখন এখানে মানি আর না মানি এটা আমরা সবাই জানি। সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বিএনপি। এই সরকারের ছাত্ররা আছে, এটা সত্য, কিন্তু এর মানে যে এই না যে আমরা বিরাট, আপনি তো শুধু হাইপোথেটিক্যাল আলাপ করলে হবে না যে যেহেতু এরা আছে তার মানে এদেরকে খুব বেশি বেনিফিট আছে। এবং বলতে বলতে আমাদের এত কিছু বলে ফেলা উচিত হবে না যে সরকারি গাড়িতে করে আমাদের মিছিলে এসেছে। এরকম একটা উদাহরণ আছে যে সরকারি গাড়িতে করে আমাদের মিছিলে এসেছে। পিরোজপুরের সেই ঘটনাটা সরকারি গাড়িতে করে আসে নাই, সরকারি রিকুইজিশন করে আসে নাই। সরকারি রিকুইজিশন মানে হচ্ছে সরকার এটার খরচ বহন করছে। ঘটনাটা সেরকম ছিল না। ঘটনাটা ছিল যে জেলা প্রশাসকের কাছে গিয়ে শহীদ পরিবার আবেদন করেছে এবং তারপর সেই প্রেক্ষিতে বলেছেন যে আপনি পারলে গাড়ি দেন, কারণ ছেলেমেয়েরা, নতুন তরুণ ছেলেমেয়েরা যাচ্ছে, বাস মালিকরা কনফিডেন্স পাচ্ছিলেন না। এর মানে এই না যে জেলা প্রশাসক নিজের পয়সা থেকে কিংবা সরকারের পয়সা থেকে তাকে গাড়িটা দিয়েছিলেন। এখন এটা থেকে আপনি বলতে পারবেন না যে সরকারি গাড়ি ব্যবহার করে এখানে আসা হয়েছিল, এরকম না। তারপর হচ্ছে আপনার সাংবাদিকদের চাকরিচ্যুতি, সাংবাদিকদের কোন সাংবাদিকের চাকরিচ্যুতি এনসিপি করেছে? এই যে গত, যদি আপনি উদাহরণ দেন গত লাস্ট দুটো, এটা তো ওই হাউসের সমস্যা। উল্টো আমরা তো তাহলে এই প্রশ্ন করব যে আপনি এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের প্রথম সাংবাদিক যিনি একজন দীপ্ত টেলিভিশনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটা বিচার কোথায়? যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো সমানে টকশো করে বেড়াচ্ছেন। এটা নিয়ে কোথাও কোনো আলাপ হয়েছে? এবং বা বিএনপির তরফ থেকে তাকে কি থামানো হয়েছে যে আপনি এখন, এবং বিএনপি কিন্তু তাকে বহিষ্কার করেছে, তাকে অব্যাহতি দিয়েছে, তাহলে তিনি কিভাবে টকশোতে যান? এটা তো, বা আমি প্রশ্ন করবো যে এটা তো যারা নিচ্ছেন তারাই বা কেন নিচ্ছেন? তিনি এসে আমাদেরকে গণতন্ত্র সবক দিচ্ছেন, তিনি এসে নির্বাচন নিয়ে সবক দিচ্ছেন, আশ্চর্য ব্যাপার। তিনি তো মানে অভিযুক্ত, আগে তো তদন্ত হতে হবে, তার আগে আমরা তাকে কিভাবে নিয়ে আসছি? এবং তার বিরুদ্ধে এখনো ঢাকা 10-এর পুরো ঢাকা 10-এ কি অবস্থা তিনি করে রেখেছেন এটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। এনসিপি নিয়ে আপনারা সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই। একটা নতুন 2 মাসে 2.5 মাসের দল যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে বা যে যতটুকু প্রোগ্রেস হওয়ার মানে কথা ছিল সেটুকু না হতে পারে, অবশ্যই সমালোচনা করতে হবে এবং এই সমালোচনাগুলোই আমাদেরকে রাইট ট্র্যাকে রাখবে। কিন্তু এনসিপি যেন কারো গাত্রদাহ না হয়। হ্যাঁ, মানে আলোচনা, অনেকের আলোচনা সেটি হচ্ছে। এবং আপনি যেভাবে সিস্টেমেটিক টেক ওভার ঘটেছে বাংলাদেশে, পুরো বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা এবং অন্যান্য মাঠের ক্ষমতা যেভাবে সিস্টেমেটিক টেক ওভার হয়েছে, কারণ আমি কোনো এক সমন্বয়কের কোনো একটা অপকর্মকে দিয়ে যখন এটা ব্যালেন্স করতে চান, এটা একটা অসততা। ঠিক আছে, সমন্বয়ক এখন মানে একটা বারোয়ারি ব্যাপার। সমন্বয়ক তো বলছেন আর সমন্বয়ক নেই, সমন্বয়ক বলতে কিছু নাই, সমন্বয়ক বলতে কিছু নাই। সমন্বয়ক এরকম তো উদাহরণ এসছে, মানে নিউজ আছে যে সমন্বয়কের নাম দিয়ে ছাত্রদলের ছেলেরা চাঁদাবাজি করছে। কিন্তু তারপর এই সমন্বয়কের ভেতরে শিবির ঢুকেছে, ছাত্রদল ঢুকেছে, এই সমন্বয়কের ভেতরে যারা অরিজিনালি সমন্বয়ক ছিল তারাও আছে। কিন্তু সমন্বয়ক তো এখন আর কোনো আলাদা কোনো লিগ্যাল স্ট্যাটাস না। আচ্ছা, একটা উদাহরণ আমি অ্যাড করতে পারি। কোনটার বিষয়? ঈদের আগে লক্ষ্মীপুরে মাহফুজ আলম বর্তমানে যিনি উপদেষ্টা আছেন তার নামে
ঈদের আগে গিফটগুলো দেওয়া হয়েছে, বস্তার উপরে মাহফুজ আলমের নাম লেখা ছিল এবং যে কমিটি এটা দিয়েছে নাগরিক কমিটির ব্যানারে এই গিফটটা দেওয়া হয়েছে। এটা কেন হলো? এটা পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা যারা করেছে তাদের দিক থেকে বোঝাপড়ার অভাব আছে, এটা করা উচিত হয় না। কারণ এটা দলের তরফ থেকে মাহফুজ আলম তো ব্যক্তিগতভাবে দিতেই পারেন তার এলাকায়, কিন্তু এটা নাগরিক কমিটির জায়গা থেকে দেওয়াটা ঠিক দলের ব্যানারে নয়। দলের ব্যানারে কেন দেবে? মাহফুজ আলম তো আমাদের দলের কেউ নন, ঠিক আছে? তিনি সরকারের উপদেষ্টা, ওটা তার এলাকা, তিনি যদি দিতে চান তিনি সেটা দিবেন, কিন্তু এটা আমাদের দলের তরফ থেকে, মানে তখন তো জাতীয় নাগরিক কমিটি, সেটা তরফ থেকে দেওয়াটা ঠিক হয় নাই। এই ধরনের কিছু কিছু ঘটনা কোথাও কোথাও ঘটছে, কিন্তু সেটার ব্যাপারে আমাদের পজিশনটা কি? আমরা কি এটার বিরুদ্ধে, মানে আমরা কি এটা সমর্থন করছি, নাকি আমরা এটা অ্যাকশন নিচ্ছি এবং এটাকে, এই যে আমি অন রেকর্ড মানে ডিনাউন্স করতেছি এটা, হ্যাঁ, এবং আমাদের মধ্যে এই কালচার তো আছে। কিন্তু আপনি 2 মাসের একটা দলের কাছ থেকে তো পুরো জিনিসটা আশা করতে পারেন না। মানে একটা 2 মাসের দলের কাছ থেকে 50 বছরের দলের যা ম্যাচুরিটি, একটা 2 মাসের দলের ম্যাচুরিটি সেটা হবে না। কিন্তু বিএনপির নিয়ে যখনই আমরা কথা বলি, এবং বিএনপির, আমি এখন একটা উদাহরণ দিয়ে, মানে আমার সাথে পলাশের ইউএনও সৌজন্য সাক্ষাৎ করেছেন তার অফিসে, এই অপরাধে তাকে ট্রান্সফার করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে ক্যান ইউ ইমাজিন ওনার অপরাধ কি? উনি আমার সাথে দেখা করেছেন, এবং আমি তো একটা পলিটিক্যাল পার্টির নেতা হিসেবে তার কাছে যাবোই, তার সাথে দেখা করবো, তার সাথে অন্যরা দেখা করছেন না। আমি যখন ওই অফিসে ঢুকলাম আমার কাছে মনে হলো এটা বিএনপির অফিস, এই ইউএনও পুরো অফিসটা তারা টেক ওভার করে রেখেছে। এবং কেন তিনি আমার সাথে কথা বললেন এটাই তার অপরাধ, এবং তাকে এখন বদলি করা হয়েছে। ওয়াই? এবং এখন আপনি বলতে পারেন বদলি তো বিএনপি করে না, বদলি সরকার করেছে। এটা খুব সুন্দর, মানে বলতে ভালো শোনা যাবে, কিন্তু আমরা বাস্তবতা জানি এগুলো ভেতরে মেকানিজম কিভাবে কি ঘটে। বলে আমি বলতেছি আমরা একটা ফান্ডামেন্টালি স্বীকার করতে চাচ্ছি না একটা জিনিস, যে এখন আসলে এখন কোনো সরকারি দল বিরোধী দল বলতে কিছু নাই বাংলাদেশে। এখন যা পরিস্থিতি তাতে কোনো সরকারি দল বিরোধী দল, এটা হয় নির্বাচনের পরে। এখন বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল দল হচ্ছে বিএনপি, এবং প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের রিয়েল ইনফ্লুয়েন্স আছে। আমাদের আপনি এখন, এটা আমার জন্য লজ্জাজনক, তবু আমি বলি, বিএনপির পলাশ, আমি আমার উদাহরণটা দিচ্ছি, বিএনপির পলাশ থানার একজন সাংগঠনিক সম্পাদক যে মাত্রার পাওয়ার তিনি এক্সারসাইজ করতে পারেন পলাশে, আমি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে এই পাওয়ার এক্সারসাইজ করতে পারি না, এবং আমার সরকারে সেই ধরনের যোগাযোগ নাই। আমাদের সরকারে 2 জন আছেন, মানে ওই মাহফুজ আলম এবং আসিফ, তাদের সাথেও আমাদের, ধরেন তারা এত ব্যস্ত থাকে যে আমাদের সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না। কিন্তু আপনি বিএনপির পলাশের সাংগঠনিক সম্পাদকের ওই সক্ষমতা আছে, ওই পাওয়ার আছে, এটা তাকে দেয়া হয়েছে যে তিনি চাইলে এখনই একটা ইউএনওকে বদলি করে দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে চলছে বাংলাদেশ। বিষয়টা এত সহজ না, এত ডেঞ্জারাস। এইটা ঘটতেছে তো বাংলাদেশে এখন। এটা আমরা যদি স্বীকার করতে না চাই, কিংবা আমরা যদি মনে করি যে না চাঁদাবাজি করে তাই বলে জনগণ ভোট দেবে না, তা তো না। জনগণ ভোট অবশ্যই দেবে। যদি এই মুহূর্তে ইলেকশন হয় তাহলে হয়তো বাংলাদেশের মানুষ জনগণ মানে বিএনপিকেই ভোট দেবে। এমন আওয়ামী লীগ আমলে ইলেকশন হলেও তখনও বিএনপিকে ভোট দিত। তাই বলে এই সমালোচনাগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে না। এবং বিএনপির যখন হাইকমান্ড থেকে বলা হয় যে আপনারা এটাকে চাঁদাবাজি বলেন কেন, এটা তো ন্যায্য অধিকার তাদের, তারা তো অনেক কিছু হারিয়েছে গত 15 বছর। আপনি 16 বছর যাবত যাই হারান, আপনার কি এখন অধিকার আছে অন্য কিছু দখল করার? আপনি যদি মনে করেন তাহলে আপনি সরকারকে বলেন যে প্রকৃত অর্থে রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ দ্বারা রাজনৈতিকভাবে কতটা ক্ষতির শিকার হয়েছে এটা নিয়ে আপনারা একটা রিপোর্ট করেন, এবং যারা যারা আসলেই ক্ষতির শিকার হয়েছে তাদেরকে আপনারা ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনের ব্যবস্থা করেন। তাদের যেটুকু ক্ষতি হয়েছে সেটুকু পুনর্বাসন করেন। একটা লোক যদি ব্যবসা হারিয়ে থাকে তাকে ব্যবসা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনি যদি হাইকমান্ড থেকে বলেন যে না এই লোক তো ব্যবসা হারিয়েছিল, এখন যদি তিনি আরেকজনের ব্যবসা দখল করে বসেন, এটা ঠিকই আছে, এটা তো বলা যায় না। এবং এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। এরকম ঘটনাও কিন্তু আছে যে আমরা যতটুকু কিছু ঘটনা জানি যে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বিএনপির নেতাকর্মীর ব্যবসা বা তার কোনো অফিস সেটা দখল করেছে, সেটা যদি সে আবার দখল নেয় সেখানে কোনো অন্যায় আছে? মানে বিএনপির লোকের ব্যবসা, হ্যাঁ না, সেটা তিনি তো আইনের মাধ্যমে করতে হবে তাকে। তার কি এটা নিজের অধিকার আছে নাকি? আইন কি উনার হাতে আইন আছে? আওয়ামী লীগ কি আইনের মাধ্যমে নিয়েছিল? না, এখন আওয়ামী লীগ আর বিএনপি কি তাহলে একই জিনিস করবে? না, আওয়ামী লীগ আর বিএনপি কি একই জিনিস করবে ভাই? হাতে করবে না। আচ্ছা, এটা তো ছোট ছোট উদাহরণ, বড় উদাহরণ করছি। আপনি যা বলছেন এতক্ষণ বিএনপির মধ্যে চাঁদাবাজ আছে, তাদের তো বিএনপি এন্ডোর্স করছে না। বিএনপি সোজা সাপটা দলীয়ভাবে ঘোষণা দিয়েছে টপ লিডারশিপ থেকে যে আইনে সোপর্দ করে দাও। সেইখানে পুলিশ কেন ধরছে না তাহলে? সরকারের উপরে পুলিশের উপরে কোথাও আপনাদের ইনফ্লুয়েন্স নাই। আপনি এত মহাক্ষমতাধর হাসিনার মতো ফ্যাসিবাদকে তুলি মেরে ফেলে দিলেন, সব কৃতিত্ব নিয়ে নিলেন। 8 মাসের মধ্যে কি ঘটলো যে আপনাদের কোনো শক্তিই নাই? একটা বিএনপির একটা থানা লেভেলের সাংগঠনিক সম্পাদকের যেই শক্তি থাকে, আপনার কেন্দ্রীয় নেতা সেই থাকে না। আপনাদের দিক থেকে কি তাহলে আপনাদের সমর্থকরা মুখ ঘুরিয়ে নিয়েছে? না, অ্যাবসলিউটলি না। আমরা তো বলি ওই ইনফ্লুয়েন্স গেল। আমরা তো বলি না। তার মানে গণঅভ্যুত্থানে যে আসল সত্যটা, যেটা রাজনৈতিক শক্তি গণঅভ্যুত্থান ঘটিয়েছে, ইমেজটা আলাদাভাবে নেবার জন্য আপনাদের সামনে রেখে এটা ছিল একটা রাজনৈতিক কৌশল। ফলে আপনারা বিএনপি, জামায়াত ইসলাম, ডান বাম সবাই স্টেক হোল্ডার।
আপনারা অবশ্যই সবাই প্রথম stakeholder, ভুলটা এটা তো করেছেন কে অস্বীকার করেছে? নিজেরাই সব জি, স্টেকহোল্ডারের না, দাবিদার এটা বড় ভুল ছিল এটা- আপনাদের শান্ত ভাই, রাজনীতি। গণ অভ্যুত্থান মানেই বাই ডেফিনেশন এটা জনগণের সম্পদ, এটার কেউ না কেউ নেতৃত্ব দেবে। প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবশ্যই এখানে ছিল, এটা কেউ কেউ আমরা আমাদের দিক থেকে আমি জানি না, কেউ দায়িত্বশীল কেউ অস্বীকার করেনি এবং এটা করা সম্ভব না। রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল, কিন্তু এটা বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব না, জামায়াত ইসলামী এই আন্দোলনের নেতৃত্ব না, এই আন্দোলনের নেতৃত্ব ছাত্রদের এবং জনগণের। এবং বিএনপি যারা এসেছে তারা জনগণ হিসেবেই এসেছে। এটার সাথে জানুয়ারির আন্দোলনের সাথে এটা একটা খুব ক্লিয়ার পার্থক্য আছে। জি। জানুয়ারি তো একটা আন্দোলন ছিল, সেটা দলের ব্যানারে ছিল এবং দ্যাট ফেইল্ড। তারপরে এই আন্দোলনটা যখন জনগণের ব্যানার হয়েছে তখন অবশ্যই একটা আমি যদি একটা রাজনৈতিক কর্মী হিসেবে আজকে যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিক আন্দোলন হয়, আমি তো চাইবো এর মধ্যে ঢুকতে, এটা তো দোষের কিছু না। কিন্তু তাই বলে তো আমি এই আন্দোলন করেছি, আমার নেতৃত্বটা হয়েছে, এটা আমি বলতে পারবো না। এই আন্দোলনটা গণ অভ্যুত্থান মানেই হচ্ছে জনগণের, এবং এই গণ অভ্যুত্থান হওয়ার পরে আবার জনগণ তো সারাক্ষণ মাঠে থাকবে এরকম না। এখন যার যার পুরো জিনিসটা হচ্ছে সাংগঠনিক শক্তির প্রশ্ন। এখন তো আর জনগণ নাই, জনগণ কিন্তু এখন সাইলেন্টলি যে যার মতো যার যার কাজে ফেরত গেছে, ঠিক আছে। বিএনপি যেটা আছে সেটা তার সাংগঠনিক শক্তি, সেই সাংগঠনিক শক্তিকে সে কোন কাজে ব্যবহার করছে সেটাই হচ্ছে প্রশ্ন। 70টা খুন কিভাবে হয় 8 মাসে? আপনি এটাকে বলবেন এটা সিম্পল চাঁদাবাজির মতো এরকম গা উড়িয়ে দিবেন? 60 থেকে 70টা খুন অন্তর্কন্দলে কিভাবে হয় একটা দলের এই 8 মাসে? আপনি বলবেন যে এটা খুব সিম্পল ব্যাপার? এটা সিম্পল ব্যাপার না। কিভাবে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণ করা যায় এবং যুগ্ম আহ্বায়ক পদে থেকে নেত্রকোনায় গতকালকে ঘটনা, এইগুলো কিন্তু খুব সিম্পল বিষয় না, মানে খুব চাঁদাবাজির মতো হালকাভাবে উড়িয়ে দেওয়া যাবে না, ঠিক আছে। এবং এই জিনিসগুলোই আমরা যখন বলি তখন মানে প্রশ্ন আসে যে আপনারা তানভীরকে যেরকম বহিষ্কার করেন বিএনপি একইভাবে বহিষ্কার করে, আপনারাও ভালো বিএনপিও ভালো, শুধু শুধু কাইজে করেন। বিএনপি তো খারাপ এটা কেউ বলে নাই, বিএনপি খারাপ এটা কেউ বলে নাই, এসব আনেন কেন? বিএনপি সমালোচনা হবে, কিন্তু এই ধরে কিন্তু সমস্যাটা শুক্রে 800 দিন হওয়ার দল হচ্ছে যে যখন আপনারা তো বিএনপির ক্যারেক্টারের একই কাজ করছেন, আপনারাও বহিষ্কার করছেন, এন্ডোর্স করছেন না, বিএনপি বহিষ্কার করছে। চিন্তা করেন তাহলে কিন্তু একটা নরমাল সিনারিওতে আমি মানবিক দিক থেকে চিন্তা করলে আমি বলি যে একটা জিনিসও হওয়া উচিত না, যেটা হচ্ছে এটা অন্যায়, এই অন্যায়টা হওয়া উচিত না। এট দ্য সেম টাইম আপনি যদি ভলিউমের কথা চিন্তা করেন, যদি 100 জনের একটা জায়গা হয়, সেই জায়গায় যে অন্যায়ের জায়গাটা একটা ছোট্ট দল যদি ছোট্ট অন্যায় করে আনুপাতিক রেশিও কিন্তু সেম হয়ে যায়। এট দ্য সেম টাইম আপনি যখন বললেন যে এই যে অন্তর্কন্দলে এতজন মানুষ মারা গেল, এই রেশিওটা যদি চিন্তা করেন যে বাংলাদেশে টোটাল কতজন মানুষ মারা যাচ্ছে, তাহলে দেখবেন ওভারঅল বাংলাদেশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। রাজনৈতিক দল তো আর মানুষের বাইরে না, রাজনৈতিক দল মানুষের বাইরে না, মানুষের মধ্যে যা খারাপই আছে রাজনৈতিক দলের মধ্যে থাকবে, এগুলো খুব সুন্দর কথা। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এইগুলো ঘটার পেছনে কারণটা কি? এগুলো ঘটনার পেছনে কারণ তো দখল, এটা সেটা, এগুলোই তো কারণে ঘটছে। এবং যখনই আপনি মাঠে অন্য কেউ আপনাকে চ্যালেঞ্জ করার মতো নাই, তখন আপনি নিজেদের মধ্যে লেগে যাচ্ছেন। এটা হচ্ছে নিরেট সত্য। মানে আপনি সাবেক সেনা কর্মকর্তাও তো তাদের দ্বারা আহত হয়েছে, এরকম ঘটনা অনেক জায়গায় আছে। যাই হোক, বক্তব্য তো নিজেদের মধ্যে লাগছে, ওই ব্যাখ্যাটা দেন না কেন? আমরা শুনবো, আমরা একটু শেষ করি। আপনার সামনে থেকে পুলিশ নিয়ে 150 নিয়ে মিছিল করতে হয়, নিজেরা মারামারি করে। আপনার কাছে ফিরবো, এইটা এই দেশের ব্যাড কালচার। প্রশ্নটা হচ্ছে যে আপনি এনসিপি নতুন দল হিসেবে তাকে আরো প্রোগ্রেস করতে হবে, এবং যে অনেকগুলো সমালোচনা এনসিপির আছে, ঠিক আছে। আর বিএনপির হচ্ছে বিএনপি একটা প্রতিষ্ঠিত দল, এখনই তাদের যে ধরনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে মাঝে মাঝে শঙ্কিত করে, এবং তারা আমাকে অন্তত বলছে যে আমাকে পলাশে ঢুকতে দেবে না ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো তো আমরা চাই নাই, এটাই হচ্ছে সমালোচনা। বিএনপি থাকবে মাঠে, আমরাও থাকবো, যে যার যার রাজনীতি। ধন্যবাদ। আমরা একটু স্যারের কথা শুনি, ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার আসতে চাই। যে প্রসঙ্গগুলো নিয়ে আসলে আমরা আলোচনা শুনছি, বিশেষ করে তিনটা, ওই যে ক্যানভাস, বিচার সংস্কার, নির্বাচনের প্রসঙ্গে অনেকেই বলছেন, আপনারা বলছেন যে যে ব্যাপারগুলো নিয়ে একটু মতানৈক্য বা দূরত্ব তৈরি হচ্ছে, সেই ব্যাপারগুলো মাইনর, মানে একটা অর্থপূর্ণ আলোচনা বা সংলাপের ব্যবস্থা করতে পারলে এই ব্যাপারগুলোতে একমত হওয়া যাবে বা একই সিদ্ধান্তে আসাটা অনেকটাই সম্ভব হবে। সেই অর্থপূর্ণ আলোচনার আহ্বান কিংবা সেই পরিবেশ আয়োজনের প্রেক্ষাপট তৈরি হবে, এমনটা প্রত্যাশা কতটা করতে পারেন? আসবে একটা ছোট্ট জিনিস আমার মনে হয় যে আমরা সবাই মিস করে যাচ্ছি। নির্বাচনের আলোচনাটাকে রাজনীতির মধ্যে রেখে, বাট নির্বাচনের আলোচনাটা হওয়া উচিত সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে। অবশ্যই যে আমাদের দেখেন, আপনি রমজানে দ্রব্যমূল্য একটু কমে গেল, আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটু ভালো হয়েছে, আমাদের একটা ইনভেস্টমেন্ট সামিট হলো, কিন্তু একটা দিকে আমরা ভুলে যাচ্ছি অর্থনীতি এবং সমাজে। সেটা হচ্ছে যে আপনি দেখেন ইনভেস্টমেন্ট কিন্তু থেমে আছে আমাদের এখানে, বিনিয়োগ, স্থানীয় বিনিয়োগ এবং আন্তর্জাতিক বিনিয়োগ থেমে আছে। কেন? ধারণা করা হচ্ছে যে একটা সরকার পরিবর্তন হবে, একটা স্থিতিশীল অবস্থা আসবে, তারপরে ইনভেস্টমেন্টে যাব। আবার এখন ব্যাংক রেট, ইকোনমি যেভাবে শেপ আপ করা হচ্ছে, যে ব্যাংক রেট ইন্টারনাল ইনভেস্টমেন্টের জন্য ব্যাংক রেট কিন্তু 12 থেকে 15%। তার মানে ওখানে টাকা যেহেতু সুদ বেড়ে গেছে, এটা অটোমেটিক শ্রিঙ্ক করেছে ইনভেস্টমেন্ট। তার বাইরেও অস্থিতিশীলতা, এই ধরনের গভর্নমেন্টের সময় সারা পৃথিবীতে ইনভেস্টমেন্ট কম হবে।
তাহলে অর্থনীতি ঝুঁকিতে। আবার আমাদের এখন 34 থেকে 37% আমরা ফরেন এইডের উপর ডিপেন্ড করি আমাদের পার্টিকুলারলি উন্নয়ন বাজেটের। সেক্ষেত্রে কিন্তু আমাদের এইডগুলো থেমে আছে, আমাদের প্রজেক্টে এইডগুলো আসছে না। নর্মালি 6 to 9 বিলিয়ন হয়, কিন্তু সেটা কিন্তু কমে এখন 3, 2, 3, 4-এ যাতায়াত করছে। আর একটা জিনিস খেয়াল করছি না আমরা, আমাদের প্রথম অংশে এবছরের মাত্র 1 থেকে 1.5 গ্রোথ ছিল। এই শেষ কোয়ার্টারে, লাস্ট কোয়ার্টারে কিন্তু এটা 4-এর কাছাকাছি। মানে অর্থনীতি কিন্তু ভালো সিগন্যাল দেয় না। আরেকটা জিনিস দেখেন যে এই আন্দোলনটা হলো এমপ্লয়মেন্টের জন্য। এখন যদি ফরেন রেমিটেন্সটা ভাগ্য ভালো যে এখনো ফ্লোটা ঠিক আছে, তার মানে আমরা গার্মেন্টস সেক্টরে ধাক্কা খেয়েছি। পুরো আন্দোলনটা, হ্যাঁ যদিও এটার এমনিতেই একটা বেস তৈরি হয়েছিল, এটা কোনো না কোনো ফর্মে হতো, কিন্তু আন্দোলনটা শুরু হলো এমপ্লয়মেন্টের জন্য। এখন যদি আপনার ইন্টারনাল ইনভেস্টমেন্ট না থাকে, ইন্টারনাল গ্রোথ ব্যবসার না হয়, আপনার যদি ওডিএ বা এইড যদি না আসে, আবার আপনি যে সামিটটা করলেন, আমাদের এখানে এফডিআই ফ্লো আমাদের প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানে মোটামুটি 7 এবং 8 5 ইয়ার প্ল্যানে 3% ছিল। আমরা কোনোভাবেই 1%-এর বেশি যেতে পারিনি। 100টা বা আর্গুয়েবলি 94টা ইকোনমিক জোন করা হলে সাকসেসফুল ইকোনমিক জোনের মডেল তৈরি করতে পারিনি। তাহলে যদি ইনভেস্টমেন্ট না হয়, ইকোনমির স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের যে এমপ্লয়মেন্টের জন্য আন্দোলন, এই যে বাচ্চারা যে কদিন পরে তো আরেকটা বিপদে পড়ে। তাহলে এই যে অর্থনীতির দিকটা আমরা দেখলাম, আর একটা দিক দেখি যে কেন নির্বাচন, তার মানে অর্থনীতির দিকে জন্য নির্বাচন দরকার। এরপরে আসি সামাজিক দিকে। দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মব তৈরি হচ্ছে, এক ধরনের ডিসকমফোর্ট কিন্তু আমাদের আছে। কেন? কারণ রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনগুলো পুলিশ বা ফর্মাল ফোর্সের পাশাপাশি একটা আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখে। একটা রাজনীতিবিদ কখনো চায় না, এটা তুষারও চাইবে না বা মনিও পায় যে তার এলাকায় সন্ত্রাসী কাজ হোক, চাঁদাবাজি হোক, তার এক ধরনের কন্ট্রোলিং মেকানিজম থাকে। ওইটা কিন্তু ভেঙে পড়েছে। আমাদের লোকাল গভর্নমেন্ট নাই, তার মানে লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি যারা, তারাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার ক্ষেত্রে একটা অবদান রাখে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দখলদারিত্বের মধ্যে চলে গিয়ে ওগুলোও ভেঙে পড়েছে। তাহলে পুলিশের পাশাপাশি যে সোশ্যাল ফোর্স, পলিটিক্যাল ফোর্স, লোকাল গভর্নমেন্ট ফোর্স, এটা কিন্তু অ্যাক্ট করছে না। অর্থনীতির জন্য নির্বাচন দরকার, সামাজিক স্থিতিশীলতার জন্য দরকার, ইনভেস্টমেন্টের জন্য দরকার, ওডি এর জন্য দরকার। এরপরে আপনার প্রশ্নটাতে আসি, সংস্কারে তো ভাই 30 থেকে 40% একমত হয়েই আছে। শান্ত ভাই যে কথাটা বললেন, আপনি কি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিতে পারবেন? 70 অনুচ্ছেদ তো বিএনপি বলেই দিয়েছে, বরং জামাত সেখানে বিরোধিতা করছে 70 অনুচ্ছেদ নিয়ে। আপনার নির্বাচন কমিশনের সংস্কার বা আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো, রাজনীতির আলোচনায় একটু আগে আমরা অর্থনীতি, সমাজকে হারিয়ে ফেলেছি, এই যে আলোচনাটা হলো নির্বাচনের প্রয়োজনে, একইভাবে আমরা সংস্কারে কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে হারিয়ে ফেলেছি। প্রথম তো হাত দেওয়া উচিত পুলিশে। একটু সাইড তুমি বোধহয় টাচ করলা, এটা পুলিশের হাত দেওয়া উচিত, বিচার বিভাগ। আমরা এই তিনটা নিয়ে কোনো কথাই হচ্ছে না। ব্যুরোক্রেসি, পুলিশ এবং এই আপনার বিচার বিভাগ, এগুলো তো এই ট্রায়ও তো হেল্প করেছে সরকারকে টিকিয়ে রাখতে। এরপরে আপনার নির্বাচন কমিশন অন্যগুলো এসছে, এটা নির্বাচন তো হয়ই নেই, ওটা নিয়ে তো আলোচনাটা নাই। তাহলে সেই জায়গাগুলোর আলোচনাটা কিন্তু আপনি করছেন না। তৃতীয় আরেকটা জিনিস দেখেন, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে এইটাই তো একটা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকারের সাকসেস। আমি বহু অনুষ্ঠানে উদাহরণ দিচ্ছি, আর দুটো উদাহরণ দিই। সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়াতে সুয়ার্তোর পতনের পরে 1 বছরের মধ্যে নির্বাচন হয়েছে। কেন? ডেডিকেটেড কিছু লোককে যারা সরকারে ছিল তার বাইরে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ইউ টেক ওভার দি এই যে সংস্কার প্রসেস এবং আপনারা ঠিক করেন। তারা কিন্তু, ইন্দোনেশিয়ার অবস্থা কিন্তু আমাদের মতোই ছিল, একটা স্বৈরশাসক, সবকিছু ভেঙে পড়েছিল এবং ক্ষতির পরিমাণ বলা হয় যে আমাদের চেয়েও বেশি হয়েছিল। তারা কিন্তু 1 বছরের মধ্যে নির্বাচনে গেছে কিভাবে? আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। যে কথাটা একটু আগে আমি বললাম, আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক মিথস্ক্রিয়া না গড়ে আপনি এক ধরনের ফর্মেটিভ সলিউশনের দিকে গেছেন। এবং প্রথম থেকে খেয়াল করেন, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা গ্যাপ রেখেছে, অথচ হওয়া উচিত ছিল উল্টোটা। ইনক্লুডিং নাগরিক ঐক্য বা এদের আগে যে পার্টি ছিল, ইনক্লুডিং বিএনপি, ইনক্লুডিং জামাত, সবার সাথে আলোচনায় থাকা উচিত ছিল। কিন্তু রনি যে কথাটা বলা হচ্ছে যে আলোচনা হয়েছে, কিন্তু ওই জায়গাটা ভয় বা একটা যুক্ত রাজনীতিবিদদের সাথে বসার আলোচনা, এবং সম্মানের জায়গাটা কিন্তু প্রশ্ন উঠেছে, প্রসেস নিয়েও প্রশ্ন উঠেছে। আপনি যদি রাজনীতিবিদদের সঙ্গে আলোচনায় না যুক্ত হন, তাহলে তো আপনি ঐক্যমত হবে না। লাস্ট একটা পয়েন্ট, এটা কি কোনো দুনিয়াতে হয়েছে? একটা এক্সাম্পল, যে আপনার সংস্কার প্রস্তাব 60টা দিয়েছেন, সবাই মিলে ঐক্যমত হবে। সেই অ্যাসেসমেন্ট, অর্থাৎ কতটুকু সংস্কার, এটা তো সরকারকে নির্ধারণ করতে হবে যে আমি কোন জায়গাটায় সংস্কারে, আমি আমার টার্গেটটা কি, সব দলের সাথে বসে ঠিক করতে হবে। এখন আমি মনে করি যে এইটা করলে তো এনসিপি মাইন্ড করবে, এটা করলে তো বিএনপি মাইন্ড করবে, সেই জায়গাটা তো হওয়া উচিত না। এখানেই সরকারের আন্তরিকতা তা দরকার দ্রুত নির্বাচনের ক্ষেত্রে, এবং ইফিসিয়েন্সি দরকার
সংস্কারটাকে এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে আমরা একটু শেষ মন্তব্য শুনবো। শুরুতে সাইদ আব্দুল্লাহ ভাই, শেষ মন্তব্যে কি বলবেন ছোট্ট করে? শেষ মন্তব্যে যেটা বলবো যে বিরোধের জায়গা যেসব জায়গা আছে সেই সব জায়গা বাদ দিয়ে কোন কোন জায়গায় একমত হওয়া যায় সেই জায়গাটা ফাইন্ড আউট করা দরকার। এবং গণ অভ্যুত্থানের যারা পক্ষের শক্তি ছিল, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নাই, এই টাইপ একটা পরিস্থিতিই একটা বড় সংস্কার। এখন সামনের যে রাজনৈতিক দলগুলো আছে সবাই বিরোধ থাকবে বিভিন্ন মতে, কিন্তু একসাথে বসে আবার ইফতারের টেবিলে যে বসতে পারে এটা একটা বড় প্রোগ্রেস। সামনের দিনেও এটা আসা দরকার। এবং আমার মনে হয় বেসিক কিছু জায়গায় যেমন জুলাই চার্টারের একটা কোনো না কোনো ক্যাপাসিটিতে যদি থাকে অথবা সংবিধানে চলে আসে, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, সাংবিধানিকভাবে কিছু যদি পরিবর্তন হয়, তাহলে আমার মনে হয় যে সবাই একটা আশানুরূপ ভাবে সামনে আগাতে পারে এবং বিচার প্রক্রিয়াটা যদি হয়, এবং সেই আশাটাই আমরা। অসংখ্য ধন্যবাদ। রনি ভাই ছোট্ট করে দেখেন, একটা আলোচনা একটু যোগ করে এখানে জাস্ট একটু সময় নেই, খুব বেশি সময় পাবো না আমরা। বাংলাদেশ এখন একটা খুবই ক্রিটিক্যাল মোমেন্টে আছে। প্রধান উপদেষ্টা কিন্তু বলছেন যে উনি তো একজন শান্তির দূত, সেক্ষেত্রে উনার মতো লোকের মুখ দিয়ে বলছে যে যুদ্ধের ক্ষেত্রে প্রস্তুতির একটা ব্যাপার থাকা দরকার। তার মানে দিক দিয়ে করিডোর, আপনার মানবিক সহায়তার ব্যাপারে দেখেন, এটা তো সরকার রাজনৈতিক দলগুলো অলরেডি বিএনপি রেসপন্স করছে রাইটলি, যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনি আলোচনা না করে এটা করতে পারেন না, এটা জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন। ফলে আমরা একটা সরাসরি যুদ্ধে না জড়াইলেও এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা, এদিকে আরাকানে সিভিল ওয়ার, আমরা কিন্তু একটা ফ্রন্ট লাইন স্টেট আকারে এই অবস্থায় আমাদের জাতিগত ঐক্য এবং 5 তারিখের পরে 100% বিরোধিতার জায়গায় রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। একটা ঐক্যবদ্ধ অবস্থার মধ্যে দিয়ে আসতে হবে। শেষ মন্তব্য হচ্ছে ঐক্য, ঐক্য এবং ঐক্য। কাদের ঐক্য? গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং এই সরকারের মধ্যে ঐক্য। আজকের পুরো আলোচনায় ফ্যাসিবাদ নাই, হাসিনা নাই, খুন নাই, আর তাদের টাকা পাচার লুটেরা তন্ত্র, সেগুলো নিয়ে আলোচনা। আমরা আলোচনা করলাম এনসিপির অভিযোগ বিএনপির বিরুদ্ধে, বিএনপির পাল্টা অভিযোগ এবং এইসব কাদা ছড়াছড়ি, জামাত বিএনপির বিরুদ্ধে, বিএনপি জামাত। আমার অনুরোধ থাকবে শুধুমাত্র রাজনৈতিক আলোচনায় থাকবার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে অস্বীকার করে এই দল এই চাঁদাটা করলো, এরা আমাকে হুমকি দিল, ওরাই করলো, এই সব আলোচনা আমরা বাদ দেই। বাদ দিয়ে আরেকটু বৃহত্তর পরিসরে গণতন্ত্র, মানবাধিকারের পক্ষে এবং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্যের প্রশ্নে আমরা কথা বলি, কাদা ছড়াছড়ি। অসংখ্য ধন্যবাদ। মামুন স্যার, শেষে কি যোগ করবেন? আমি একটা কথাই বলবো যে সরকারকে আসলে উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রেসপেক্টটা রাখা এবং আলোচনা যুক্ত, এবং আলোচনা যদি না বসে, আমরা এটা দেখছি এই ধরনের আলোচনা তো একটা ফর্মাল ডিসকাশন, এর বাইরে একটা ইনফর্মাল ডিসকাশন থাকে রাজনীতিতে, সরকার পরিচালনার ক্ষেত্রে নানা পর্যায়ে। সেই আলোচনাগুলোতে একটা ঘাটতি সাদা চোখে মনে হয়, সেই ঘাটতিটা দূর হোক। না হলে আমার যে আশঙ্কাটা, নির্বাচন হয়ে যাবে কিন্তু সংস্কারটা দেখা গেল হচ্ছে না। এই জন্য সরকারকে আরো ইফেক্টিভ হতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন এগিয়ে নিয়ে যাওয়া। অসংখ্য ধন্যবাদ স্যার। তুষার, আমি যেটা বলবো সেটা হলো যে মানে রাজনৈতিক দলগুলোর সাথে একটা জায়গায় আনার কোনো বিকল্প নাই। আর সমালোচনা এটা থাকাটাও মন্দ না, এটা থাকুক। যেটা হচ্ছে আগামী ইলেকশনের আগেই অবশ্যই আওয়ামী লীগ প্রশ্নের মানে মীমাংসা করতে হবে। এটাকে অমীমাংসিত রেখে এটা সরকারের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে অনেকগুলো কারণে। একটা হইতে পারে তারা বুঝতে পারে না, আরেকটা হচ্ছে সরকারের মধ্যে কিছু এই ধরনের এলিমেন্টস আছে যারা আসলে একটু আওয়ামী প্রেমী হইতে পারে, ঠিক আছে, যে কোনো কারণেও। কিন্তু আপনি আওয়ামী লীগ প্রশ্নটাকে অমীমাংসিত রেখে যদি ইলেকশনে যান, বাংলাদেশে কিন্তু আবারও রক্তারক্তির পরিস্থিতি তৈরি হবে, এটা কেউ মেনে নেবে না, ঠিক আছে। কারণ একটা সিম্পল জিনিস বলি, একটা সেকেন্ড আমাকে সময় দিন। এটা প্রশাসনের তরফ থেকে উদ্বেগ, আমাদেরকে তারা বলছেন যে আপনারা যদি এটা মীমাংসা না করে ইলেকশনে যান, তাহলে সে যদি ইলেকশনের একটা পক্ষ হয়, আমি তো তাকে প্রোটেকশন দিতে বাধ্য, তখন আপনারা তো আমার বিরুদ্ধে আবার সমালোচনা করবেন। এটা কিন্তু রাইট প্রশ্ন। তাহলে এটা প্রশাসনেরও চাওয়া যে আপনারা এটা প্রশ্নটা রাজনৈতিকভাবে সমাধান করেন। এবং এরপরে জুলাই চার্টার ঐক্যমত্য, আমি মনে করি যে এখনো বিএনপিকে যেগুলোর ব্যাপারে অনড় দেখা যাচ্ছে, আলোচনার মধ্যে দিয়ে এটা বরফটা গলবে এবং গলতেই হবে। তারপরে জুলাই চার্টারটার মধ্যে দিয়ে ইলেকশনে যাওয়া। এর বাইরে আসলে এই পুরো ব্যবস্থা বা প্রক্রিয়াটা একটা পলিটিক্যাল সলিউশনের মধ্যে দিয়ে ডেফিনেটলি পলিটিক্সের বাইরে, রাজনীতির বাইরে কোনো ধরনের কিছু বাংলাদেশে সম্ভব না। এটা একেবারে মানে 111 আমরা সর্বশেষ দেখেছি যে 2 বছর বেশি এগুলো টেকে না। তুষার, অসংখ্য ধন্যবাদ। নীলুফার চৌধুরী বনি আপা, দেখেন, আমরা সংস্কার নিয়ে যত কথাই বলি না কেন, রাজনৈতিক যারা নেতৃত্বে আসবে, যারা আগামীতে ক্ষমতায় আসবে, তাদের হাজয় যুক্ত হয়েছে 3 বার না বললে কিন্তু কোনোটাই সফলতার মুখ দেখবে না। যেমন দেখেন 1-11। সো রাজনীতিবিদদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করে যদি আপনি জোর করে চাপিয়ে দেন সংস্কার, তাহলে সময়টাও নষ্ট হবে, অর্থটাও নষ্ট হবে। পাশাপাশি আমি এই কথাটা বলি যে নিজেরা এই যে কথাটা সায়ন্ত বললেন যে এই যে এতক্ষণ কথা হলো, আমরা কিন্তু ফ্যাসিস্ট নিয়ে কোনো কথা বলি নেই, অনেক কিছু নিয়ে কথা বলি নেই। এই যে নিজেরা কাদা ছোড়াছুড়ি করছি, এই নিজেরা কাদা ছোড়াছুড়ি করতে গিয়ে কিন্তু আমাদের আম ছালা সবই হারাবে।
সেই দিন কিন্তু আমরা পস্তাবো যে আমরা কি হারিয়েছি আর কি হারাইনি। কারণ 5ই আগস্টের পরেই জামাত যেটা বলেছিল, এত বছর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে বলেছিল যে এক জালিমকে সরিয়ে আরেক জালিমকে নিয়ে আসবো, এই যে নিজেদের মধ্যে কিংবা নতুন যে দলগুলো হয়েছে এই কয়েকদিনে কিন্তু আর কিছু হোক না হোক এই বাম্পার ফলনের মতো কিন্তু 25টা দল হয়েছে। এই 25টা দলের আর কি করবে আমি জানি না। দল 25টার দরকার নাই, 2-4টা 10টা হলেই যথেষ্ট। কিন্তু যদি কাজে হয়, কাজের কাজ হলো না, তো গণতন্ত্র উদ্ধার হলো না, শুধু দল বানায় গেলাম, এটার আমরা কোনো কিছুই ফায়দা নিতে পারবো না। দল একটা সিজনাল ব্যবসার মতো আর কি শুরু হয়েছে, সামনে বর্ষা। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। তবে তার আগে আজকের আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং একই সাথে যে যেখান থেকে বসে দীর্ঘ সময় ধরে আমাদের এই আলোচনা শুনেছেন, সম্মানিত আলোচকদের আলোচনা শুনলেন, আপনাদের সকলের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।